হিয়া অর্ধ উলঙ্গ অবস্থায় কারোর সাথে ভিডিও কলে কথা বলছে ক্লাসরুমে। এমন সময় ক্লাসে ঢুকে পড়ে বোকা ছেলে দুদু মিয়া, আর দাঁড়িয়ে দেখছিল হিয়ার চরম উত্তেজনার। দুদু মিয়া ভয়ে চিৎকার দিয়ে ওঠে। দুদুর চিৎকার শুনে হিয়া চমকে যায় আর ভয়ে তাড়াতাড়ি জামা পরে দুদু মিয়ার কাছে আসে। হিয়া ভয়ে ভয়ে দুদু মিয়ার কাছে আসে। আপনি কে? আমি আমি দুদু। চোখ বড় বড় করে, প্লিজ ভাইয়া, কাউকে কিছু বলবেন। আপনি কে বলেন? আমি আমি দুদু। এবার হিয়া রেগে পড়ল। আরে আপনি যা দেখেছেন তা আবার বলছেন কেন? না, বলছি মানে আমি দুদু। কি মিয়া মিয়া ফাজলামি করেন আমার সাথে? এই যে আমার আইডি কার্ড দেখেন। আচ্ছা, আপনি কি করছিলেন? ওই তো মেকআপ ঠিক করছিলাম। ও, এইভাবে মেকআপ ঠিক করে বুঝি? আচ্ছা, আপনি কোন ডিপার্টমেন্টের? আমি এই ডিপার্টমেন্টের আজই নতুন আসছি, মানে আমি ট্রান্সফার হয়ে আসছি। ওহ, তাহলে তো একই ডিপার্টমেন্টের আমরা। প্লিজ কাউকে বলো না। দুদু মিয়া দাঁত বের করে একটা হাসি দিয়ে। আচ্ছা, বলবো না। হিয়ার কাছে বিচ্ছিরি লাগলেও কিছু করার নেই, মেনে নিতেই হবে। আচ্ছা, তো সকালে আসছো কেন? আমি নতুন তো, তাই চিনি না জানি না, তাই আর কি। হিয়া অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। ইউনিভার্সিটির 10টা সুন্দরী মেয়ের মধ্যে হিয়া একজন। আর দুদু মিয়া হাবা বোকা একটা ছেলে, ঢিলে ঢালা ফুল হাতা শার্ট গায়ে, বাচ্চাদের মতো মাথায় সিঁথি করা আর স্কুলের বাচ্চাদের মতো ব্যাগ কাঁধে। দেখতে অদ্ভুত। 2025 সালে এসে এমন ছেলে আছে ভাবতেই অবাক লাগে। যাক সে কথা, আবার গল্পে ফিরে আসি। একে একে সব স্টুডেন্ট চলে আসে আর 10টায় ক্লাস শুরু হয়। রফিক স্যারের প্রথম ক্লাসটায় এসে সবার দিকে তাকালেই নতুন মুখ দেখতে পাই। এই, তুমি কে? তোমাকে তো আগে দেখি নাই। নাম কি? স্যার আমি হ্যাঁ, কি নাম? স্যার আমি দুদু মিয়া। সবাই হো হো করে হেসে দেয় নাম শুনে। স্যার সবাইকে থামিয়ে। তা কি করো? এই কথা শুনে স্যারের মুখের দিকে সবাই তাকিয়ে আছে। আর স্যার ব্যাপারটা বুঝতে পারলো, তাই কাশি দিয়ে বললেন, মানে বলতে চাইছি তুমি বসে কি করছিলে। আচ্ছা বাদ দাও, তোমাকে তো আগে দেখি নাই। স্যার আমি আজই ট্রান্সফার নিয়ে এই ইউনিভার্সিটিতে আসছি। আচ্ছা বসো। সন্ধ্যা 7টায় হিয়া ফোনটা হাতে নেয়, দেখে 60টা মিসড কল। আর ফোনে টাকা না থাকায় তখন ফেসবুকে লগ ইন করে, দেখে 100+ মেসেজ। দেখে অবাকই হয়েছে, অনেকে মেসেজ করেছে সব এমন। আফু শর্ট ফিল্মটা কিন্তু অস্থির হয়েছে, আরও দেখতে চাই। আপনি এত হট কেন? আরও নিচের দিকে ফ্রেন্ডরা মেসেজ করেছে, হিয়া, এসব কি ভিডিও পিক দেখলাম, তুই এমন? বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। হিয়া খুব চিন্তায় পড়ে যায় যে কি হয়েছে। এমন সময় একজন একটা ভিডিও পাঠায়, আর সেই ভিডিওতে হিয়া যেটা আজ সকালের। তাহলে কি দুদু মিয়াকে ভেবে আবার টাইমলাইনে দেখতে লাগলো। আর যা দেখলো তা হলো লিমনের আইডি থেকে ভিডিওটা আপলোড করা হয়েছে, আবার হিয়াকে ট্যাগ করা হয়েছে। হিয়া মুহূর্তেই মাথা ঘুরে পড়েছে। লিমন যে এমন করবে তা স্বপ্নেও ভাবতে পারেনি হিয়া। হিয়া বাইরে যেতেই পারে না। হিয়ার বড় আপু রিয়া এসে বলে, তুই এতটা জঘন্য কাজ করবি তা কোনো দিন ভাবতে পারিনি। যদি বাবা মা জানতে পারে কি হবে জানিস? আমার তো মনে হয় না এসব গোপন থাকবে। 2 ঘন্টায় লাইভ করেছে 20,000, শেয়ার 25,000, আর কমেন্ট তো বলার বাইরে। ছেলেটা কে? নাম বল, ঠিকানা দে, আমি কথা বলবো। হিয়া তার বড় আপু রিয়াকে ঠিকানা দেয়, তারপর ফোন দেয় লিমনকে। কিন্তু লিমনের ফোন বন্ধ। সারা রাত ট্রাই করে কিন্তু লিমনের ফোন অফ। হিয়া বাড়ি থেকে লজ্জায় বের হতে পারে না। হিয়ার বড় বোন রিয়া পরের দিন লিমনের বাসায় যায়, সাথে হিয়াকে নিয়ে যায়। বাসার সামনে রিক্সা থেকে নেমে দেখে অনেক মানুষ বাসায় আর কিছু একটা বলাবলি করছে। 2 বোন বাসায় ভিতরে যায়, কিন্তু ঘর ভর্তি মানুষ আর পুলিশও দেখা যাচ্ছে। হিয়া আর একটু এগিয়ে যায়, মানুষজন কিছু একটা ভিড় করে দেখছে। হিয়ার ভিড় ঠেলে ভিতরে যেতেই দেখে লিমনের ক্ষত বিক্ষত দেহ পড়ে আছে। মানে লিমন খুন হয়েছে। লিমনের সারা শরীরে পেরেক মারা। লিমনের পুরুষাঙ্গে 2টা পেরেক মারা।
আর বুকের উপর চামড়া কেটে লেখা ব্ল্যাক ভাইরাস। যে ভিডিও ভাইরাল করেছে সে এখন লাশ হয়ে পড়ে আছে, আর হিয়ার জীবনটাও অন্ধকারে ঢেকে গেল। হিয়া আর রিয়া বাড়ি চলে আসে। রিয়া বলে, তুই তোর ফোন বন্ধ করে রাখ, নতুন কোনো ঝামেলা জড়ানোর কোনো দরকার নেই। লিমনকে কে খুন করবে? আমার জানা মতে তো কারো ক্ষতি করেনি। কিন্তু হিয়া ভেবে কোনো কুল কিনারা পাচ্ছে না। হিয়া আজ 5 দিন হলেও ইউনিভার্সিটিতে আসে না। একদিন এসেছিল, কিন্তু বাজে কথা শুনতে হয় তাই আর আসা হয় না। কিন্তু এই কয়েকদিনে দুদু মিয়া একটা মেয়ের প্রেমে পড়ে যায়। মেয়েটা একটা বোরখাওয়ালি, কলেজে আসে বোরকা পরে, খুব পর্দা করে মেয়েটা। মেয়েটা কারোর সাথে কথা বলে না, কথা বললেও খুব কম কথা বলে। দুদু মিয়াই প্রথম মেয়েটার সাথে সেদে কথা বলতে চায়। আসসালামু আলাইকুম, আমি দুদু মিয়া, আপনার নাম কি? মেয়েটা সালামের উত্তর দিয়ে বলে, আমি মাইশা। আমরা কি বন্ধু হতে পারি? কেন আমি আপনার সাথে বন্ধুত্ব করতে যাব? হ্যাঁ, তাই তো, আমার সাথে কেন বন্ধুত্ব করবেন? আমি তো বোকা হাবলা বলদ। কথাগুলো কান্নার সুরে বলল। হে আল্লাহ, আপনি কাঁদছেন কেন? প্লিজ কাঁদবেন না। তো কি গল্প আল্লাহ আমারে বোকা বানায় পাঠাইছে দুনিয়ায়? আচ্ছা, মাইশা একটু ভেবে বলল, অত বোকা বন্ধু হলে সমস্যা নেই। আচ্ছা, আমরা ফ্রেন্ড, কিন্তু কিছু শর্ত আছে। বলেন। আমাকে কখনো দেখতে চাইবেন না। 2, আমাকে কখনো ছোঁয়া যাবে না। আচ্ছা, আমি বোকা মানুষ ছুঁয়ে কি করব? আর তোমাকে আমি অন্য নামে ডাকবো। দুদু মিয়া কেমন একটা হাসি পায়। তুমি বললে বাপের নাম সহ চেঞ্জ করে ফেলবো। আরে বাবার নাম চেঞ্জ করতে হবে না, তাহলে আজ থেকে তোমার নাম হবে রিয়াত। আচ্ছা ঠিক আছে। মাইশা তখন বলল, আচ্ছা রিয়াত। রিয়াদকে? আরে তোমার নাম তো রিয়াত। ও, আমি তো রিয়াদ। তুমি কি টাঙ্গাইল এসপি পার্ক চেনো? চিনব না কেন, আমার বাসার কাছেই তো। আমাকে নিয়ে যাবো? আমি কখনো কোনো পার্কে যাইনি, আমার পার্ক দেখতে খুব ইচ্ছে। নিয়ে যাবো। আচ্ছা, আমাদের ক্লাসের হিয়ার ঘটনাটা কি জানো? আমি অনেক কিছু জানি, বলা যাইব না। আমরা না ফ্রেন্ড, আর ফ্রেন্ডকে সব বলতে হয়, তাই সব কইতে হয়। তাহলে ক্যাম্পাসে চল, এখানে না। তারপরে দুজনে ক্যাম্পাসে যায়। তারপর সব মাইশাকে বলে। রিয়া তার মাইশা ক্যাম্পাসে ঝালমুড়ি খাচ্ছিল। এমন সময় কিছু ছেলে মাইশাকে টেস্ট করে, কিছু বাজে কথা বলে, বোরকা ধরে টানাটানি করে। রিয়াদ কিছু বলতে গেলে মাইশা বাধা দেয়। সেদিন ওই ঘটনা ওখানেই শেষ। সারাদিন পরে হিয়া ফোনটা হাতে নেয়, আর অবাক করা কাণ্ড দেখে লিমনের আইডি অ্যাক্টিভ দেখতে পায়। এটা কিভাবে সম্ভব? লিমনের ফোন তো পাওয়া যাচ্ছে না শুনলাম। তাহলে লিমন এসব ভাইরাল করে, তাহলে আইডি হ্যাক করা হয়েছে। এমন সময় লিমনের আইডি থেকে মেসেজ আসে। নিশ্চয়ই বুঝতে পারছো আমি লিমন না, তাহলে কে আপনি? আমি ব্ল্যাক ভাইরাস। কথাটা শুনে হিয়ার অন্তরটা কেঁপে ওঠে। আমাকে মেসেজ করেছেন কেন? হিসাব বোঝো নাই, তোমার উপরে যাওয়ার টাইম হয়ে গেছে। হিয়া ভয়ে ভয়ে বলে, আমি কি করেছি? তুই একটা সমাজের ভাইরাস। 3টা ছেলের সাথে তো শারীরিক সম্পর্ক হয়েছে। আপনি জানেন কিভাবে? আর এসব মিথ্যা কথা। এসব মিথ্যা না, তাদের কাছ থেকে আবার 1 লাখ করে টাকা নিয়েছো। একজন এসবের ভয়ে সুইসাইড করেছে। এসব মিথ্যা, আমি কিছু করিনি। তখন কিছু ভিডিও পাঠায়, আর সেই সব দেখে হিয়ার চোখ কপালে উঠে যায়। তখন ব্ল্যাক ভাইরাস একটা ভয়েস মেসেজ পাঠায়, বলে, তোকে মরতে হবে। তুই যদি নিজে সুইসাইড না করিস তোর সব ভিডিও ভাইরাল করব, তোর বাবা মায়ের ফোনে দিব এইসব ভিডিও। প্লিজ এসব করবেন না। আমি যে কি করতে পারি তা তোর কল্পনার বাহিরে। তাই বলছি তুই সুইসাইড কর, আর হাত কেটে লিখবি ব্ল্যাক ভাইরাস। এসব করতে হবে, আমি ভিডিও কল দিব তারপর। আর হিয়া তাই করলো। ব্ল্যাক ভাইরাস যা বলল। পরের দিন সকালবেলা হিয়ার লাশ ফ্যানে ঝুলছে, আর হাত কেটে লেখা ব্ল্যাক ভাইরাস। পুলিশ আসে, আর ব্ল্যাক ভাইরাস লেখা দেখে চমকে যায়। কারোর মাথায় ঢোকে না এই ব্ল্যাক ভাইরাসটা কে আসলে। হিয়ার লাশ ফ্যানে ঝুলছে, পুলিশ কোনো খুনির কোনো চিহ্ন পাচ্ছে না কোনো প্রমাণ। হিয়ার ফোন থেকে কিছু বের করবে তাও সম্ভব না, ফোনের সিস্টেম পুরো খারাপ হয়ে গেছে। হিয়ার সুইসাইড কলেজের ভালোই সাড়া ফেলেছে। পরের দিন কলেজের ক্যাম্পাসে বসে একা মাইশা। রিয়া দৌড়ে এসে বলে, মাইলা, মাইলা শুনছো? আমাকে কি নামে ডাকলে? মাইলা, সরি মাইশা। তুমি না কে বলবা রিয়াত? রিয়াদটা আবার কে? এই কথা শুনে মাইশা
চোখ বড় বড় করে তাকাই। ও মনে পড়েছে, আমি তো রিয়াদ। নো দুদু মিয়া, এবার বলো কি হয়েছে? ওই যে একটা মেয়ের কথা বলছিলাম না, কোন মেয়ের কথা বলছিলা? ওই যে ল্যাংটা হয়ে ফোনে কথা বলছিল, লিয়া। ছি, এসব কি বলছো? লিয়া না হিয়া। আরে যাই হোক, সে ল্যাংটা মেয়েটা কাল রাতে নাকি সুইসাইড করেছে। ছি, তুমি আমার সাথে বলছো তোমার এসব খবর রাখার দরকার নেই? তুমি বোকা শোকা, দূরে দূরে থাকবা। আমি শুনলাম আর কি। আমাকে না তুমি এসপি পার্কে নিয়ে যাওয়ার কথা ছিল? ও হ্যাঁ, নিয়ে যাবো তো। কবে যাবা কও? কাল যাব তাহলে। আচ্ছা। আচ্ছা রিয়াদ, তোমার প্রেম করতে ইচ্ছে করে না? রিয়াদ এদিক ওদিক তাকিয়ে। তুমি কারে কও? এখানে তো আমি আর তুমি ছাড়া কেউই নাই। আর আমি তো বলে জিব্বা বের করে কামড় দিয়েও আমি তো রিয়াদ সলি। মাইশা হেসে বলে। তোমার কথা এমন হয় শুনে আমার হাসি পায়, প্লিজ রাগ করো না। না, রাগ কইরা কি হইব? মাইশা একটা মেয়েকে লক্ষ্য করে বলে। ওই যে দেখছো একটা মেয়ে বসে আছে। রিয়াদ মাথা নেড়ে। দেখছি তো, মেয়েটি দেখতে কেমন, মেলা সুন্দর মাইয়া, কিন্তু মায়াটা মনে হয় অনেক গরিব, তাই না? যাই, মায়াটারে 100 টাকা দিয়ে আসি। ওই কই যাও, বসো বলছি। মায়ের একটাও মাটিতে পড়বে না, সব তোমার পিঠে পড়বে। কি দেখে মনে হচ্ছে ও গরিব? ওরে আল্লাহ, দেখো না, ছিঁড়া একটা প্যান্ট পরে আছে, আর কোনো ছেলের কাছ থেকে একটা শার্ট ধার করে আনছে। বলেছে তোমাকে ও গরিব? ওর চেহারা দেখেছো? ওকে দেখে গরিব মনে হয়? আমি তো ওইটাই কই, আল্লাহ ওরে রোগ দিছি কিন্তু টাকা পয়সা দেয় নাই। আরে যাই, আমি 100 টাকা দিয়ে আসি, আর বলে আসি আমার মাথাতে হাত দিয়ে দোয়া কইরা দেন, আপনার মতো যেন 10টা বউ পাই। বলে উঠে চলে গেল। মাইশা ডাকতে লাগলো, ওই যেও না, মারবে কিন্তু। এই রিয়াদ। কিন্তু চলে গেল একটু পর। ও বাবা, ও মা, ও বাঁচাও গো। 3 মিনিট পর মাইশার সামনে এসে। মাইলা, আমারে ওরা মাইলা শেষ করে ফেলাইছে। মাইশা রিয়াদের কথার আগামাথা কিছুই বুঝতে পারল না। আমি আগেই বলেছিলাম যেও না, মারবে। আমার কথা তো শুনলা না। আর ওই চিরাপেন না, ওইটা ফ্যাশন, বুঝলা, হাবলা একটা। বলে চলে গেল। ওই মেয়েটার নাম নীলিমা। দিনে নতুন বয়ফ্রেন্ড পাল্টাই, কত ছেলে যে জীবন নষ্ট করেছে এই রূপ দেখিয়ে, তা বলার বাইরে। নীলিমা অনার্স ফাইনাল ইয়ারের ছাত্রী। আর নীলিমা এমন একটা চক্র চালায় যে চক্রে 5 জন মেয়ে আছে, আর সেটা হলো ফেসবুক। প্রেমের সম্পর্ক করে মিট করতে আসা ছেলেদের কাছ থেকে টাকা, মোবাইল এসব রেখে দিত। আমাদের দেশে এমন অনেক হয়, হয়তো লজ্জায় অনেকে বলে না। 2 দিন পর মাইশা রিয়াদকে বলল, আমি একটা ছেলেকে ভালোবাসি, তুমি আমার বন্ধু, এটা তোমার জানার অধিকার আছে। কথাটা শুনে রিয়াদের চোখ থেকে টুপ টুপ করে পানি ঝরতে লাগলো। মাইশা রিয়াদের চোখের দিকে তাকাতেই মাইশা কিছু বলার আগেই রিয়াদ বলল, দেখ তো আমার চোখে কি গেল, আমার 2 চোখ দিয়ে পানি পড়ছে। রিয়াদ একটু পর বলল, বের হয়ে গেছে। বুকে কষ্ট, মুখে হাসি নিয়ে বলল রিয়াদ, তাহলে ট্রিটটা কবে দিচ্ছ? খুব তাড়াতাড়ি দিব, কিন্তু তার সাথে না, ঝগড়া চলছে একটা বিষয় নিয়ে। রিয়াদ আর সেদিন ক্লাস করলো না, শরীর খারাপ বলে চলে গেল। মাইশা বাসায় চলে যায়। বাসায় যেতেই মাইশার বিয়ে ফ্রাজ মেসেজ করলো, তাহলে তুমি তোমার নোট পিক দিবে না? এইসব দিলে কি ভালোবাসা প্রমাণ হয় বলো? আমি তো তোমাকে ভালোবাসি আর বিয়েও করব, আর ওইসব তো আমার জানাই। সেটা বিয়ের পর, এখন না। প্লিজ প্লিজ রাজ, এসবের জন্য আমাকে চাপ দিও না। রাজ তখন বলে, তুমি আমাকে ভালোবাসো না? তুমি আমাকে বিশ্বাস করো না? আমাদের রিলেশন 7 মাস হয়ে গেছে, তার জন্য আজ পর্যন্ত দেখাই করনি। তুমি ভুল বুঝতেছো, আমি তোমাকে অনেক ভালোবাসি রাজ। আমি বিশ্বাস করি না। কিন্তু একসময় মাইশা রাজি হয়েছে নোটপিক দিতে, কিন্তু আগে একটা শর্ত দেয়। মাইশা বলে, আগে তোমার নোটপিক দিতে হবে, তারপর আমি দিব। রাজ অনেক খুশি। মুহূর্তে রাজ তার নোটপিক দেয়। আর এদিকে রাজ ব্যাকুল হয়ে আছে মাইশার নোটপিক দেখার জন্য, আর বলছে, মাইশা, তোমার নোট পিক দাও। তারপর মাইশা তার নোটপিক দেয়, আর রাজ সেগুলো মন ভরে দেখে। এদিকে রিয়াদ মন মরা হয়ে থাকে, আগের মতন কথা বলে না। সে আগের দুদু মিয়া হয়ে গেছে। রিয়াদ ক্যাম্পাসে বসে আছে একা। এমন সময় মাইশা এসে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আজ ক্লাস করলি না কেন? এমনি।
কি মন খারাপ? না। তাহলে ক্লাসে গেলে না কেন? রিয়াদ একটু বিরক্ত হয়ে বলল, না এমনি। এমন করছো কেন? বলবা তো মন খারাপ কেন? বোকাদের মন খারাপ কোনো কারণ লাগে না। এমন সময় মাইশার ফোনটা বেজে উঠল। মাইশা তখন বলল, রাজ ফোন করেছে, আমাকে যেতে হবে। আজ ওর সাথে প্রথম মিট করতে যাচ্ছি, তুমি যাবে? আমি একটু বাসায় যাব। আম্মা আজ বাসায় তাড়াতাড়ি যাইতে কইছে। আচ্ছা তাহলে আমি যাই। রিয়াদ বসে রইল, মন খারাপ হয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। মাইশা রাজের সাথে দেখা করলো, দুজনেই খুব খুশি। কিন্তু কথার এক পর্যায়ে রাজ বলে ওঠে, চলো আজ কোনো এক হোটেলে যাই। মাইশা আকাশ থেকে মনে হয় পড়ল কথাটা শুনে। কি বললা তুমি? বলেছিলাম চলো হোটেলে যাই। হোটেলে কেন? একা একটু সময় কাটালাম, দুজনে কথা বললাম। আর তুমি তো মুখ থেকে পর্দায় সরাচ্ছ না। লাগবে না, কথা বলার থাকলে এখানে বলো। আমি কোথাও যেতে পারবো না, আর তুমি আমাকে অন্য 8-10টা মেয়ের মতো মনে করলে ভুল করবে। তাহলে তুমি যাবে না? না আমি যাব না। রাজ তখন ওখানেই ব্ল্যাকমেইল করা শুরু করলো, বলল, তুমি যদি না যাও তাহলে তোমার নোটপিকগুলো ভাইরাল করে দেব। মাইশা তখন বলল, তুমি এমন এখন এই গ্রুপ প্রস্তাব দিচ্ছ? ছি রাজ। আমার সাথে এখন না গেলে পরে বুঝতে পারবে আমি কি। ছি রাজ, আমি ভাবতেও পারিনি তুমি এমন। আমি এমন কত খারাপ তা হয়তো তুমি জানো না। কিন্তু মাইশা রাজের কথায় কান না দিয়ে চলে গেল। রাত 8টা বাজে। এমন সময় রিয়াদ ফোন দেয় মাইশাকে। হ্যাঁ রিয়াদ বলো। তোমার আইডি থেকে এসব কি দেখছি? কিছু অশ্লীল পিক তোমার আইডিতে ট্যাগ করা, উপরে তোমার নাম লেখা। কি বলছো? ফোনটা কেটে দিয়ে তখন রাজকে ফোন দেয় আর বলে, আমি তোমার কথায় রাজি। মাইশা ফোন কেটে দিয়ে ফেসবুক লগ ইন করে দেখে রাজের আইডি নাই। আবার কিছুক্ষণ যেতে আবার রাজের আইডি ফিরে এসেছে, কিন্তু সেখানে রাজের নোট, ভিডিও আর পিক। তখন রাজ আবার মাইশাকে ফোন দেয় আর বলে, মাইশা এটা কি করলে তুমি? তুমি আমার আইডি হ্যাক করে নিলা, কিন্তু আমার ভিডিও আপলোড দিলে কেন? যে সব ডিলিট করো। মাইশা তখন বলল, আমি তো কিছু করি নাই, আমি এসব বুঝি নাকি। আস্তে আস্তে রাজের 7টা ভিডিও আপলোড হলো। সেগুলো এমন ভিডিও, এর আগে 7টা মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ব্ল্যাকমেল করে তাদের সাথে সেক্স করেছে। এগুলো আবার রাজ গোপন ভিডিও করে ব্ল্যাকমেল করত। ভিডিওগুলো রাখা থাকতো রাজের ল্যাপটপে। তখন রাজ এক হ্যাকারকে তার ল্যাপটপটা দেখায়। তখন সেই হ্যাকার বলে, আপনার ল্যাপটপ হ্যাক হয়েছে আর সব ডাটা চুরি হয়ে গেছে। আপনার ল্যাপটপটি এখন ব্ল্যাক ভাইরাস হ্যাকারদের দখলে। রাজ হতাশ হয়ে বসে পড়ে, তার কারণ রাজের কুকর্মের সব প্রমাণ ল্যাপটপে রাখা ছিল। কত মেয়ের যে জীবন নষ্ট করেছে রাজ তা বলার বাহিরে। আবার রাজ পতিতালয় ব্যবসা করত, সুন্দরী মেয়েদের পতিতালয়ে বিক্রি করে দিয়েছে। রাজ ভদ্র সমাজে থাকে, তাই হয়তো বুঝতে পারে না মানুষ। ভদ্রতার আড়ালে যে জানোয়ার লুকিয়ে আছে তা হয়তো অনেকেই জানে না। রাজ তখন হ্যাকারকে বলে, আপনি ব্ল্যাক ভাইরাসকে ধরে দিতে পারবেন? হ্যাকার তখন বলে, সরি, পারবো না, এটা আমার ক্ষমতার বাহিরে। আর রাজ বুঝে গেছে তার উপর ব্ল্যাক ভাইরাসের নজর পড়েছে। আর ব্ল্যাক ভাইরাসের অজানা কিছুই নেই। রাজ কতটা পাপী, যেমন ভাবনা তেমন কাজ। সকাল হতেই মানুষের ভিড় কলেজের গেটের সামনে, অনেক মানুষের সমাগম। তখন মাইশা রিয়াদ কলেজে আসছিল। গেটের সামনে মানুষ দেখে এগিয়ে যায়, দেখার জন্য কি হয়েছে, এত ভিড় কিসের। মাইশা জায়গায় দাঁড়িয়ে দেখেই বেহুশ, কারণ ওইটা ছিল রাজ। মাইশা রাজকে দেখে জ্ঞান হারায়নি। রাজকে খুব বাজেভাবে মারা হয়েছে, সারা শরীরে পেরেক মারা, আর জিহ্বাটা হয়তো টেনে বের করে কপালের সাথে পেরেক মেরে আটকে দিয়েছে। আর রাজের পুরসঙ্গ পেঁয়াজের মতন কুচি কুচি করে কাটা, আর পাশে ল্যাপটপে রাজের কুকর্মের ভিডিও প্লে করা। সেগুলো পাবলিক দেখছে আর বলছে ঠিক কাজ করেছে। তখন পুরো কলেজে হইচই পড়ে গেছে। মাইশাকে নিয়ে ধরে নিয়ে কলেজ ক্যাম্পাসে যায়। মুখে পানি দিতে মাইশার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরতে রিয়াদকে জড়িয়ে ধরে বলে, আমাকে বাড়ি নিয়ে যাও, আমার খুব ভয় করছে। আচ্ছা আমার কিছু হবে না তো? রিয়াদ বলে না তোমার কিছু হবে না। আচ্ছা ওকে কে মারলো? এইভাবে ওর ব্যাপারে তো শুধু তুমি জানতে, আর তো কেউ জানতো না। রিয়াদ, তুমি কি আমার সাথে অভিনয় করছো নাকি? তুমি পাগল নাকি? আমি অভিনয় করতে যাব কেন?
আমি তো আজকে আমার নুটপিক দিয়েছিলাম, তাহলে সেগুলোর কি হবে? আরে চিন্তা করো না, ব্ল্যাক ভাইরাস সব মুছে দিয়েছে। ব্ল্যাক ভাইরাস মুছে দিছে? তুমি জানলা কেমনে? তুমি কে আসলে রিয়াদ, বলো। তুমি রাজের সেক্স ভিডিও ভাইরাল করেছো, বলো তুমি কে? মাইশার কথা শুনে রিয়াদ বলল, তুমি এসব কি কইতাছো? আমি দুদু মিয়া, তোমার কথার আগামাথা কিছুই বুঝতাছি না। আর সেক্স ভিডিও কি মাইশা? চোখ দুটো বন্ধ করে দীর্ঘশ্বাস টেনে নিয়ে বলল, সরি, আসলে আমার মাথা ঠিক নেই। আমি এখন কি করব? কি করব মানে? মাইশা, তুমি কি আমাকে সন্দেহ করো? মাইশা চুপ করে আছে, কোনো কথা বলছে না। রিয়াদ বলল, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সেটা আমার মনে থাকে গোপনে। তাই বলে আমি এরকম কিছু করব না, আর আমার এত সাহস নেই। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বাঁচতে হবে না। আর এটাও জানি তুমি কোনো দিনও ভালোবাসবে না, তাই আমি একাই নীরবে ভালোবেসে যাব। কথাগুলো মাইশা এক দৃষ্টিতে তাকিয়ে শুনল, কিন্তু কোনো রেসপন্স নাই। রিয়াদের মতো রিয়াদ কথা বলে উঠে চলে গেল। এদিকে রাজের খুন নিয়ে কলেজে হইচই পড়ে গেছে। সবাই বলছে কাজটা কলেজের কেউ করেছে, আবার নাকি কয়েকজনকে ধরেছে। আর যদি ওই ল্যাপটপটা না থাকতো আরও অনেকে ধরাধরি হতো। ল্যাপটপটা থাকার জন্য আসল সত্যিটা সবার সামনে এসেছে, যার জন্য মাইশাও বেঁচে গিয়েছে। কারণ মাইশাও রাজের শিকার ছিল। রাজ খুন হওয়ার পর সারা কলেজে সিসি ক্যামেরা লাগানো হয়। 5 দিন পর দুদু মিয়া কলেজে আসে। ক্লাসে ঢুকতে কিছু বখাটে ছেলে দুদু মিয়াকে ডাকে। ওই যে দুদু। ভাইয়া, আমার নাম দুধ না, আমার নাম দুদু মিয়া। আরেকজন বলে, ছোট ভাই, তুমি কি জানো কলেজে সিসি ক্যামেরা লাগানো হয়েছে? না তো ভাইয়া। সবাইকে ওই সিসি ক্যামেরার সামনে যে নিজের পরিচয় বলতে হয়, আর চোখ মারতে হয়, আর একটা পাসওয়ার্ড বলতে হয়। এ ভাই, আমারে বোকা বানাবেন না। ফেসবুকে যাইতে পাসওয়ার্ড লাগে। আমি এখানে কিসের পিন এক বসাতে বললো? আরে ছোট ভাই, তুমি যে দুদু মিয়া, সেটার পাসওয়ার্ড। আমি বলুম না। না না হলে সবাই বলবে তুমি ব্ল্যাক ভাইরাস। আল্লাহ, তাই নাকি? ভাই, আগে আমার পরিচয়টা দিয়ে আসি। ভাই, পাসওয়ার্ডটা কি? পাসওয়ার্ডটা হলো আই লাভ ইউ। বোকা দুদু মিয়া কি জানতো সিসিটিভির ফুটেজ দেখে কোনো ম্যাডাম সিসি ক্যামেরার সামনে গিয়ে। হাই, আমি দুদু মিয়া। আমি অনেক চালাক একটা পোলা, কিন্তু সবাই বোকা বলে। তখন দুদু মিয়া মাথা চুলকাতে চুলকাতে বলল, আই লাভ ইউ। আমি কিন্তু ব্ল্যাক ভাইরাস না। এমন সময় একটা চশমা পরা ছেলে এসে বলল, সরি ম্যাম, এটা র্যাগিং ছিল। আর ছেলেটা বখাটেদের বলল, ব্ল্যাক ভাইরাস নিয়ে মজা করো না, এর ফল কিন্তু ভালো হবে না। ব্ল্যাক ভাইরাসের কথা শুনে সবাই চুপ করে চলে যায়। আর ছেলেটা দুদু মিয়াকে ধমক দিয়ে বলল, তুমি তো আসলেই গাধা একটা। তুমি জানো কি হতো যদি এখন না আসতাম? এই ব্ল্যাক ভাইরাসের কথা আর একবারও উচ্চারণ করবে না, এখন যাও। আচ্ছা ভাইয়া, আপনার নাম কি? আমার নাম পলাশ, যাও তুমি এখন। পলাশ ছেলেটা কয়েকদিন ধরে ক্যাম্পাসে দেখা যাচ্ছে, কিন্তু কেউ কিছু বলতে পারে না পলাশকে। সারাদিন ফোন নিয়ে পড়ে থাকে, কারোর সাথে তেমন কোনো কথাও বলে না। দুদু মিয়া একা ক্লাসে বসে। মাইশাকে ছাড়া ভালো লাগছে না, কিন্তু কিছুদিন হলো মাইশাও আসছে না, ফোনটাও অফ। দুদু মিয়া ক্লাস না করে বেরিয়ে যায়, যেখানেই যাই ভালো লাগে না। এভাবে 4-5 দিন কেটে গেল, মাইশার কোনো খবর নেই। রিয়াদ ক্যাম্পাসে বসে ফোনে কথা বলছিল। এমন সময় পেছন থেকে মাইশা এসে বলল, জিএফের সাথে কথা হচ্ছে? মাইশার উপস্থিতিতে রিয়াদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। কি ব্যাপার, এমন হা করে কি দেখছো, ভূত দেখার মতো? রিয়াদ পড়ে মনে, ফোনে কি কথা বললাম হয়তো শুনতে পাইনি। কি ব্যাপার, বলছো না কেন? কার সাথে কথা বলছিলে? ওই তো মা, মায়ের সাথে কথা বলছিলাম। রিয়াদ কিছু একটা নিয়ে চিন্তিত আছে, তা দেখে মাইশা খুব ভালো করে বুঝতে পেরেছে, কারণ অনেক দিন পর দেখা হলো, রিয়াদের কোনো রেসপন্স নেই। মাইশা বলল, রিয়াদ, কোনো কিছু বলছো না কেন? আমি কি তোমাকে বিরক্ত করলাম? আমি চলে যাব। একটু বসো, আমি ফোনে কথা বলে আসছি। বলে রিয়াদ চলে গেল। ফোনে কথা বলতে মাইশা কিছুই বুঝতে পারল না। রিয়াদ কেমন যেন হয়ে গেছে, এ কয়েকদিনে নাকি রাগ করে আছে। যাক, কিছুদিন পর আসলো। রিয়াদ এসে বলল, এতদিন কই ছিলে মাইশা? আমার একটা কাজ ছিল, তাই আসতে পারিনি। ফোন অফ ছিল কেন? এমনি।
আমি আজ একটা কথা বলতে চাই। কি বলো? আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকেও ভালোবাসতে হবে। আমি আর পারছি না তোমাকে ছাড়া। রিয়াদ, তুমি কি পাগল? এটা তো আমাদের কথা ছিল না। কথা ছিল না, কিন্তু আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। মাইশার হাত ধরে বলল, রিয়াদ, হাত ছাড়ো। ক্যাম্পাসে কোনো হাঙ্গামা করো না, পুলিশ আছে পাশেই। রাজের ঘটনার পর থেকে ক্যাম্পাসে সবসময় পুলিশ মাইশাকে খুব রেগে বলল, তুমি ভাবলে কি করে তোর মতো বোকা আবুল মার্কা ছেলের সঙ্গে আমি প্রেম করব? তোর সাথে আমার যায়? তোর দিকে তাকিয়ে দেখ আর আমার দিকে তাকিয়ে দেখ। রিয়াদ তখন উচ্চস্বরে কথা বলতে থাকে। এক সময় দুজনের কথা কাটাকাটির মাঝখানে পুলিশ এসে যায়। পুলিশ আসতেই মাইশা বলে বসলো, স্যার, এই ছেলেটা আমাকে ইফটিজিং করছে। রিয়াদকে পুলিশ ধরে নিয়ে যায়। পরের দিন ইউনিভার্সিটিতে একটা ফাংশন ছিল। রিয়াদ ডিপার্টমেন্টের সামনেই দাঁড়িয়ে আছে, কানে মিনি ব্লুটুথ হেডফোন লাগানো। নীল রঙের শাড়ি পরে একটা মেয়ে ঘোরাঘুরি করছে, দেখতে অনেক স্মার্ট সুন্দরী, কিন্তু সেদিকে রিয়াদের কোনো নজর নেই। মেয়েটা একসময় রিয়াদের সামনে এসে দাঁড়ায়। কি ব্যাপার, তোমাকে না কাল পুলিশ ধরে নিয়ে গেল? আপনি কে? আরে, আমাকে চিনতে পারছো না? আমি মাইশা। রিয়াদ শুধু পা থেকে মাথা পর্যন্ত দেখলো। মাইশা আবার কিছু বলতে যাবে, এমন সময় স্যার মাইশাকে বলতে লাগলো, মার্কেটিং ডিপার্টমেন্টের সকল স্টুডেন্ট 5 মিনিটের মধ্যে তোমরা তোমাদের ক্লাসরুমে উপস্থিত হও। সবাই 5 মিনিটের মধ্যে হাজির। রিয়াদের পাশে মাইশা বসেছে, আঙুল দিয়ে খোঁজাচ্ছে। স্যার এসে বলল, সবাই সাইলেন্ট, আমি কিছু কথা বলবো। ক্লাসরুম একদম নীরব। এমন সময় রিয়াদ উঠে দাঁড়িয়ে বলেছে, ভীষণ স্টার্ট, সবাই অ্যালার্ট অ্যান্ড। স্যার বললেন, কে কথা বলে? কার এত বড় সাহস? পাশ থেকে মাইশা বলল, চুপ, স্যার আসছে। কিন্তু যা ঘটলো তা দেখে সবাই অবাক। রিয়াদ নিজের কোমর থেকে একটা রিভলভার বের করে দিল। এক দৌড়। এদিকে ক্লাসের স্যার সহ সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে যে এটা কি দেখলো। অনেকের নিজের চোখকে বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। সবার মতন মাইশাও গোলক ধাঁধায় পড়ে যায়। এটা কি ছিল? কি হলো? কি দেখলাম? রিয়াদ কই গেল তা দেখার জন্য মাইশা বেরিয়ে যায়। কলেজে হইচই পড়ে গেছে, আর মুহূর্তের মধ্যে কলেজে অনেকগুলো পুলিশের গাড়ি আছে। কিছুক্ষণ পর প্রায় 40 থেকে 50 জন লোক এক জায়গায় একত্র হলো, আর সবার হাতে রিভলভার আর কানে হেডফোন। আর যা দেখা যাচ্ছে তা হলো তারা 12 জনকে ধরেছে, আর একজন স্পট ডেড। যা মনে হচ্ছে এটা একটা সিক্রেট মিশন ছিল। কলেজের অনুষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল। একটু পর স্টেজে রিয়াদকে দেখা যায়, মাইক্রোফোন হাতে নিয়ে ফু দেয়। আসসালামু আলাইকুম। সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের আনন্দ মাটি করার জন্য। এই কলেজে আমাকে অনেকে চেনেন দুদু মিয়া নামে, কিন্তু আমি দুদু মিয়া না, আমি এসআই রানা। এই কলেজে বড় ধরনের একটা ক্রাইম হতে চলছিল, আমরা গোয়েন্দার মাধ্যমে জানতে পারি, আর এদের ধরতে আমাকে দায়িত্ব দেওয়া হয়। আজকের দিনটা বেছে নেওয়া হয়, তার কারণ হলো এরা সব সময় একত্রে থাকে না। আজই এরা একত্র হবে আমাদের কাছে খবর ছিল। এর মধ্যে একজন বলে, স্যার, এই ব্ল্যাক ভাইরাসটা কে? তখন রিয়াদ বলে, সরি, রিয়াদ না, রানা বলে। ব্ল্যাক ভাইরাস সম্পর্কে এখন কিছু বলতে চাই না, এটার দায়িত্বে অন্য অফিসার আছে। আপনাদের আর কোনো ভয় নেই, আপনাদের অনুষ্ঠান শুরু করতে পারেন। ধন্যবাদ বলে রানা স্টেজ থেকে নেমে যায়। এদিকে মাইশা রানার সাথে কথা বলতে যায়, কিন্তু কোনোভাবেই রানার কাছে পৌঁছাতে পারে না। তার আগে গাড়িতে উঠে চলে যায়। রাতে মাইশা ফোন দেয় রানাকে, কিন্তু 10 বার ফোন দেওয়ার পরেও রানা ফোন রিসিভ করে না। আর ভাবতেও থাকে হয়তো রিয়াদকে আর সরি বলা হবে না, কারণ ওই দিন মাইশা পুলিশকে বলেছিল এই ছেলে আমাকে ইফটিজিং করছে। কিন্তু তারপর মাইশা থানায় যায়, কিন্তু পায় না রিয়াদকে। আর কিছু বলতেই পারল না তারা। আর অনুষ্ঠানের দিন মূলত রিয়াদকে সরি বলতে এসেছিল, নীল শাড়ি পরে। আর কিছু না বলা, মনের কথা বলতে। যাই হোক, মূল গল্পে ফিরে যায়। মাইশা ফোন রেখে শুয়ে ভাবতে থাকে রিয়াদের কথা। এমন সময় মাইশার ফোনটা বেজে ওঠে। মাইশা দৌড়ে গিয়ে ফোনটা হাতে নেয়। ফোনের ডিসপ্লেতে রিয়াদের নাম ভাসছে। মাইশা ফোনটা রিসিভ করে কানে ধরতে মোটা ভারী কণ্ঠে বলে উঠল, কে আপনি?
বারবার ফোন দিচ্ছেন। আমি মাইশা। আপনি ফোন দিয়েছেন কেন? এতদিন তুমি করে বলতা, আজ আপনি করে বলছো কেন? আগের আমি আর এখনকার আমি এক না। রিয়াদ, আমি তোমার সাথে দেখা করতে চাই। আমি রিয়াদ না, আমি রানা। তুমি আমার কাছে রিয়াদ, কাল ক্যাম্পাসে আসবে তো? আমার হাতে সময় না। তাহলে আমি থানায় আসব। না, তা আসার দরকার নেই, আমি আসবো। বলে ফোনটা কেটে দেয় রানা। মাইশা নিজেই রেগে। শালা, পুলিশ না হলে ফোনের মধ্যে ঢুকেই মারতাম আর বলতাম শালা আর ফোন কাটবি, কাল সরি বলে আমি কেটে পড়ব। কারো কাছে অপরাধী থাকতে পারবো না, নয় আবারও পরে গান গাইবো, মাইয়া রে মাইয়া তুই অপরাধী রে, আমার যত্নে করা ভালোবাসা দে ফিরাইয়া দে। বাবা, আমি অপরাধী হতে চাই না, কাল সকাল সকাল যে সরি বলে চলে আসবো। এসব ভাবতে ভাবতে ঘুমের ঘোরে ঢলে পড়ে মাইশা। সকালে ঘুম ভাঙতে গাড়িতে তাকিয়ে দেখে 9:30 বাজে। ও আল্লাহ, রিয়াদের সাথে 10টায় দেখা করার কথা, এখন কি হবে? মাইশা তাড়াতাড়ি করে উঠে সাজুগুজু করে চলে গেল ক্যাম্পাসে। 11টা বাজে, কিন্তু রিয়াদের কোনো খবর নেই। এসে চলে গেছে নাকি আল্লাহই জানে। মাইশা তখন ফোনটা বের করে ফোন দেয় রিয়াদকে। হ্যালো স্যার, আপনি কই? 5 মিনিট লাগবে আসতে। আসেন, একটু সময়ের মূল্য দিতে শেখেন। বলে ফোন কেটে দেয়। কিছুক্ষণ পর মাইশার চোখ গেটের দিকে পড়ে। এমন সময় রিয়াদ বাইক নিয়ে কলেজে ঢোকে। ওই শালা দুদু মিয়া যে বাইক চালাতে পারে তা তো আগে জানতাম না। মাথায় সেই আগের বোকা সিথি নেই, চুলে জেল লাগিয়েছে, চোখে কালো সানগ্লাস। আগে হয়তো মেকআপ করতো, আগের তুলনায় গায়ের রং অনেকটাই উজ্জ্বল। গায়ে হোয়াইট টি শার্ট আবার জিন্স প্যান্ট পরেছে দেখেছে। দেখতে কাছে চলে আসে রিয়াদ, কিন্তু আজ রিয়াদকে দেখে মাইশার মন প্রেমের ঘন্টা বেজে গেছে। রিয়াদ যতই কাছে আসছে ততই ভালোবাসার ঝড় বইছে মনে। মনের ভিতর অজানা এক অনুভূতি কাজ করতে থাকে। রিয়াদ এসে কি বলবেন বলেন। খুব তাড়াহুড়ো করে কথাটা বলল। এত তাড়া কিসের? বাসায় গিয়ে কি বউ রেখে আসছো? এই ফাউল প্যাচাল পাড়ার জন্য আসতে বলেছিলেন? তা হবে কেন, সেদিন তো সিরিয়াসলি কিছু বলতে আসছিলাম, কিন্তু তার আগে আসল পরিচয় দেখিয়ে দিলে। তা আমার সাথে পরিচয়টাও কি অভিনয় ছিল? রিয়াদ কিছু বলতে পারছে না, কারণ রিয়াদও মাইশার প্রতি দুর্বল। রিয়াদও মাইশার কাছ থেকে নিজেকে সরিয়ে নিতে চায়, কিন্তু যত দেখছে ততই আরো মাইশার মায়াজালে আবদ্ধ হচ্ছে রিয়াদ। আবার আমাকে কি জন্য ডাকছেন তাই বলেন। এখন মাইশা ভাবছে কি বলবে, এখন কি বলা উচিত। এমন সময় রিয়াদ ধমক দেয়। কিছু বলছেন না কেন? ধমক শুনে বলে দেয় খুব দ্রুত, আমি তোমাকে ভালোবাসি। রিয়াদ শুনে অবাক, তাই আবার জিজ্ঞেস করলো, কি বলেন আপনি? এখন মাইশা ভয়ে বলে ফেলেছে ভালোবাসি। ভয়ে বললেও সত্যি কথাই বলেছে। তুমি ভুল কিছু শোনোনি। ভালোই তো অভিনয় করতে পারেন দেখি। কিছুদিন আগে কি বলেছিলাম যখন আমি দুদুমিয়া ছিলাম? তখন তো তুমি দুদু মিয়া ছিলা, এখন একটা বোকার বাক্স ছিলা। রিয়াদ তখন, বাহ, খুব ভালো। এখন যদি আমার চাইতে ভালো ছেলে দেখো তখন তো তার সাথেই। আর এটাই তোমাদের মতো মেয়েদের স্বভাব। মাইশা আঙুল তুলে এই এক কথা হুশ করে বলবা, বোকা ছেলেকে কোনো মেয়ে ভালোবাসবে? হ্যাঁ, কেন আমাকে কি তখন ঠিক করে নেওয়া যেত না? একবার চেষ্টা করে দেখতে। সেটাই তো আমার ভুল হয়েছে, আর তার জন্য সরি। এখন বলে লাভ নেই। আরে স্যার, সরি বললাম তো। বললাম না বলে লাভ নেই। আমার বউ আছে, আমি বিবাহিত। বলে রিয়াদ চলে গেল। রেগে আগুন আর রাগে একা একা বকবক করতে লাগলো। শালা, তুই বিবাহিত আগে বলবি না? ইচ্ছে করছে মেরে ফেলি। কিছুক্ষণ একা বসে রইল আর ভাবলো, যদি বিয়ে করে থাকে তাহলে এত কথা বললো কেন? বলে দিলেই তো হতো আমি বিবাহিত। তাহলে কি আমাকে বোকা বানিয়ে গেল? দাঁড়া, কাল থানায় যাব আমি। মাইশা বাসায় চলে যায়। রিয়াদ বাসায় যেতেই নেটটা অন করে ফেসবুকে যেতেই দেখে মাইশার ফ্রেন্ড রিকোয়েস্ট। তখন একটা কথা মনে পড়ে যায় রিয়াদের। রাজ যে নোটপিকগুলো ভাইরাল করেছিল তার সাথে মাইশার কোনো মিল নেই। তাহলে ওই নোটপিক কার আর মাইশাকে? রিয়াদের মনে হলো এইসব মাইশাকে জিজ্ঞেস করার, কিন্তু কিভাবে করবে? যদি থাক, জিজ্ঞেস করার কোনো দরকার নেই। এত সুন্দরী মাইয়া কিভাবে খুনি হবে? এই ভাবতে ভাবতে বিছানায় গা এলিয়ে দিতে
আবার লাফ দিয়ে উঠে পড়ে, কারণ কিছুক্ষণ আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে। আর মেয়েটা রিয়াদের কলেজের মেয়ে। রিয়াদ তখন ভাবতে থাকে নামটা যেন কি ও মনে পড়েছে, নাম নীলিমা। ব্ল্যাক ভাইরাস মেসেজ দিয়েছে, তার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, এবার তার মরার পালা। পরের দিন সকালবেলায় ঘুমাচ্ছে রিয়াদ, এমন সময় ফোনটা বেজে ওঠে। রিয়াদ ফোনটা রিসিভ করতে যাবে, এমন সময় রিমি এসে ফোনটা রিসিভ করে। রিমি হলো রিয়াদের ছোট বোন। হ্যালো, কে? ভাইয়া ঘুমাচ্ছে। আমি থানা থেকে বলছি। রাসেল ভাই, আপনি কি বলেন? স্যারকে বলো ম্যাডাম আসছে, নতুন ম্যাডাম আসছে, দেখতে কেমন? ওই ম্যাডাম, সেই ম্যাডাম না? তাহলে একটা খুবই সুন্দরী মেয়ে আসছে, আর এসে বলল আমি এসে রিয়াদের স্ত্রী। তারা আমাদের না জানিয়ে বিয়ে করলেন, তুমিও জানালে না? রিমি ফোনটা কানে ধরে হা করে তাকিয়েছে রিয়াদের দিকে। রিমি কে ফোন করেছিল? ভাইয়া, তুই এটা করতে পারলি? কি করছি? আল্লাহ, তুই আমার ভাই না, আসলেই আমার মা বাবা তোরে কুড়াইয়া পাইছে। দেখ রিমি, ঘুমোতে দে, বিরক্ত করবি না। বিয়ে করে এখন তো ঘুমাবি। দেখ রিমি, এখন কিন্তু সত্যি মায়ের খাবি। কে বলছে আমি বিয়ে করেছি? আল্লাহ আল্লাহ, যদি আমি এখন মানি ব্যাগ থেকে টাকা চুরি করতে না আসতাম তাহলে তো কিছুই জানতে পারতাম না। তার জন্য আমাকে প্রতিদিন তোর মানি ব্যাগ থেকে চুরি করতে পাঠায়। তুই আমার মানি ব্যাগ থেকে প্রতিদিন টাকা নেস? তাহলে দাঁড়া, আজ তোর খবর আছে। চুপ, ওইটা আল্লাহ আমারে দিয়ে করাইছে। দাঁড়া, আমি আম্মাকে এক্ষুনি বলতেছি তুই বিয়ে করছিস। আম্মা, ও আম্মা। আম্মা মাকে ডাকিস না, আগে বল কি হয়েছে। আম্মা রান্না থেকে এসে। কি হয়েছে? তোমার মেয়ে প্রতিদিন আমার পকেট থেকে টাকা চুরি করে। তোরে কে বললো? চোর আজ নিজেই স্বীকার করেছে, তোমার আদরের কুড়িয়ে পাওয়া মেয়ে। আমারে না, তোরে কুড়াইয়া পাইছে। ওই যে পচা ময়লা ফেলা ব্রিজের নিচে পড়েছিলি, সেইখান থেকে তোরে আমার মা বাবা পাইছে। তোদের এই ঝগড়া আর ভালো লাগে না। মা, আসল কথা তো শুনলা না। আসল কথা কি আবার? তোমার ছেলে তো বিয়ে করছে আমাদের না জানায়া। কি কই সেগুলো? ফাজলামির কিন্তু একটা সীমা থাকে। বিশ্বাস হচ্ছে না? থানা থেকে রাসেল ভাই ফোন করে বলল একটা মেয়ে আসছে, আর সে বলেছে সে নাকি ভাইয়ার বউ, আর অনেক সুন্দর। রিয়াদ কপালে হাত দিয়ে ফোনটা নিয়ে। কি শুনাইলো রিমি? যা তো, আমার ফোনটা নিয়ে আয়। এটা কি? আমার ফোনটা নিয়ে আয়। কি করবা? ফোন দিয়ে। সেটা তোকে বলতে হবে? রিয়াদ আজ এমন করছে কেন? নিশ্চয় মাইশা থানায় আসছে। এই ফোন নাও। মা রিমিকে বলল। হাঁ করে কি দেখছিস? রাসেলকে ফোন করে বল মেয়েটাকে নিয়ে আসতে বল বাড়িতে। মা আমি বিয়ে করি নাই। বিয়ে করিস না? ভালো, নিয়ে আয়, আমি কাজে ডেকে বিয়ে দে। ভাবছিলাম ভাবি আমি চয়েস করব। তুই কি চয়েস করবি? আমার দল ভারী করতে হবে না, তুই আছিস, তোর চিন্তা নেই। আচ্ছা রিয়াদ, তুই কি সত্যি বিয়ে করছিস? তুমি এটা বলতে পারলা? আচ্ছা, কিন্তু কত মেয়ে দেখালাম, কিন্তু তোর পছন্দ হয় নাই। আচ্ছা, আমাকে এখন থানাতে যেতে হবে। আমিও তোর সাথে যাব। একদম না। আমি ভাবিকে দেখবো শুধু। মা বলো না তুমি ভাইয়াকে। রিয়াদ যখন বলছি তাহলে থাক। রিয়াদের বাবা নেই, মা আর ছোট্ট একটা বোন। বোনটা ইন্টারে পড়ে। পুলিশ নীলিমাকে সতর্ক করে দিল আর সাবধানে চলাফেরা করতে বলল, কিন্তু নীলিমা সেসব একদম ধারে না, উল্টো আরো বলে, ব্ল্যাক ভাইরাস আসলে আমি বুঝিয়ে দেব কত ধানে কত চাল। এদিকে রিয়াদ থানায় যায়, গিয়ে দেখে মাইশা বসে আছে। কি ব্যাপার, আপনি এখানে কেন? ঘুষ দিতে আসলাম। কি জন্য? আমাকে ভালোবাসতে হবে তোমার। পুলিশেরা ঘুষ দিলে তো সব করে দেয়। মাইশা, তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। এটা কিন্তু থানা, যা ইচ্ছে তাই বলতে পারো না। সরি, আর বলবো না। চলেন একটু বাইরে যাই, ঘুরে আসি। আমি ডিউটিতে আছি এখন। তোমার ডিউটি শুরু হতে এখনো 1 ঘন্টা। পুলিশের কোনো ডিউটির সময় মেনে নেওয়া হয় না, বলে মাইশা আরো ভালো করে বসে। আচ্ছা চলো। রাত 3টা বাজে, নির্জন শহর, কোনো শব্দ নেই, কারো পায়ের শব্দ শুনতে পায় নীলিমা। আস্তে আস্তে নিজের বিছানায় থেকে উঠে আর বালিশের নিচে থাকা পিস্তলটা হাতে নেয়। তারপর সামনের দিকে এগিয়ে যায় আর খুঁজতে থাকে, কিন্তু কোথাও কেউ নেই। সারা ঘর খুঁজে দেখে কোথাও কেউ নেই, তাই একটু ব্যালকনিতে এসে দাঁড়ায় আর ফোনটা বের করে কেউ ফোন দেবে এমন সময় গার্ডেনের দিকে চোখ যায়। কেউ একজন উপরের দিকে উকি মারছে।
নীলিমা তখন এক মুহূর্ত দেরি করে না, সাথে সাথে বাগানে চলে যায় আর পা টিপে টিপে কাছে গিয়ে পিস্তলটা তাক করে ধরে আর একটু কাছে গিয়ে দেখে এসোই রানা। রিয়াদ নীলিমা তখন বলে, আরে এসো রানা যে, এত রাতে এখানে কি চাই? আমাকে পাহারা দিচ্ছ বুঝি, নাকি তুমি ব্ল্যাক ভাইরাস? কিন্তু রানা চুপ করে আছে, কোনো কথা বলছে না। নীলিমা আবার বলে, কি হলো, কথা বলো। আর আমাকে পাহারা দিতে হবে না, তুমি যখন চলে আসছো চলো আমার বেডরুমে তোমাকে খুশি করে দিই, তোমাকে আমার মনে ধরেছে। কিন্তু ওদিক থেকে কোনো কথা বলছে না। নীলিমা আবার বলে, ভয় পেও না, বাসায় কেউ নেই, চলো তোমাকে খুশি করি। বলে নীলিমার রানার হাত ধরে টান দেবে, কিন্তু রানার হাত ধরতে পারছে না, আবার শরীরের উপর হাত দেয়, ধরা যায় না। নীলিমা বুঝতে পারল এটা হলো গ্রাফিক্স আর একটা ফাঁদ। পিছনে ফিরে তাকাতেই দেখে কালো পোশাক পরা একজন দাঁড়িয়ে আছে, মুখে মাস্ক পরা, নীলিমার থেকে 1 ইঞ্চি দূরে। আর লোকটা মাথায় একটা আঘাত করতেই নীলিমা পড়ে যায় জ্ঞান হারিয়ে। জ্ঞান ফিরতেই নিজেকে আবিষ্কার করে একটা চেয়ারে বসা, হাত পা বাঁধা আর মুখটাও কালো পোশাক পরা। লোকটা একটা ধারালো ছুরি দিয়ে নীলিমার কাছে আসে আর বলে নীলিমাকে উলঙ্গ করে তার বুকের উপর ছুরি দিয়ে কেটে ব্ল্যাক ভাইরাস নামটা লিখে। তারপর নীলিমাকে এমনভাবে দরজার সাথে ধারালো অস্ত্র দিয়ে এমনভাবে বাঁধে কেউ দরজা ধাক্কা দিলে নীলিমার গলা কেটে পড়ে যাবে, মানে মুন্ডুটা মাটিতে পড়ে যাবে। যে কথা সে কাজ, পুলিশকে মেসেজ পাঠিয়ে চলে যাবে। এমন সময় নীলিমা কিছু একটা বলবে তা ইশারায় বোঝায়, কিন্তু কোনো কথা শোনে না ব্ল্যাক ভাইরাস। ব্ল্যাক ভাইরাসের প্ল্যান মতো কাজটা হয়ে যায়। দরজা ধাক্কা দেওয়ার সাথে সাথে গলা কেটে মুন্ডু মাটিতে পড়ে, মুখটা কয়েকবার হা হয়ে থাকে আর নীলিমার বুকে লেখা ব্ল্যাক ভাইরাস। ব্ল্যাক ভাইরাস খুব প্ল্যান করে কাজ করেছে, তাই ধরতে হলে পুলিশকেও প্ল্যান করতে হবে। নীলিমার বাড়িতে তল্লাশি করতে রানা আসে, কিন্তু কিছুই পায় না। রিয়াদ বের হয়ে যাবে এমন সময় দরজার কাছে একটা ফোন পড়ে থাকতে দেখে। ফোনটা খুব চেনা চেনা লাগছে। রিয়াদ ফোনটা হাতে নিয়ে, এটা তো মাইশার ফোন। কিন্তু রিয়াদ ফোনটা লুকিয়ে ফেলে কেউ দেখার আগে। তারপর ফোনটা বাসায় নিয়ে আসে। রিয়াদ ফোনটা ওপেন করে, কিন্তু দুর্ভাগ্য ফোনটাতে কিছুই নেই। ফোনটা যে মাইশার তার কোনো প্রমাণ নেই। রিয়াদ মাইশাকে ডাকে। রিয়াদ মাইশাকে নিরিবিলি এক জায়গাতে আসতে বলে। মাইশাও এসে যায় খুশি মনে। মাইশা এসে দেখে রিয়াদ খুব গম্ভীর চিন্তিত। তখন মাইশা জিজ্ঞেস করে, রিয়াদ কি হয়েছে, তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? আর কি কারণে আমাকে এখানে ডাকলে? মাইশা, তোমার ফোন কোথায়? আমার ফোন দিয়ে তুমি কি করবে? কারণ আছে, কারণ তোমার ফোনটা এখন আমার কাছে। কি পাগলের মতো বলছো? আমার ফোন তোমার কাছে কি করে? এটা আমি তোমাকে জিজ্ঞেস করব মাইশা, তোমার ফোন নীলিমার বাসায় গেল কি করে? আবার এটা বলো না আমি ব্ল্যাক ভাইরাস। তুমি তাই ব্ল্যাক ভাইরাস? রিয়াদ মজা করো না প্লিজ। আমি মজা করছি না, তুমি তোমার ফোন দেখাও। তুমি নাকি আমার ফোন পাইছো, তো দেখাও। রিয়াদ তখন নিজের পকেট থেকে ফোনটা বের করে দেখায় আর বলে, দেখছো এটা তোমার ফোন? আর এর পেছনে আমি একটা স্টিকার লাগাইছিলাম কলেজে থাকতে, যখন আমি দুদু মিয়া ছিলাম। আর তুমি ব্ল্যাক ভাইরাস প্রমাণিত, তাই আমি তোমাকে গ্রেফতার করছি এই মুহূর্তে। ওয়েট, এসআই রানা, আমিও কিছু দেখাই। তখন মাইশা নিজের পার্স থেকে সেম একটা ফোন বের করে দেখায় আর বলেন, এই যে আমার ফোন, এর পেছনে আপনার লাগানো স্টিকার আছে। এই যে দেখেন, স্যামসাং এরকম একটা ফোন বানায়নি, এরকম অনেক ফোন বানিয়েছে এই মডেলের, আর অনেক গ্রাহক কিনেছে। তাহলে কি তারাও অপরাধী? আচ্ছা, তুমি যত চালাকি করো না কেন, একটা কাজ করতে ভুলে গেছো। তা হলো তোমার ফোনের সিম। যে ব্ল্যাক ভাইরাস সে কাঁচা কাজ কিভাবে করবে? এটা তো আমি আসার সময় সিম রিপ্লেস করে নিয়ে আসছি। রিয়াদ তার নিজের ফোন থেকে কল দিয়ে দেখে মাইশার হাতের ফোন বাজছে, তার মানে সিম রিপ্লেস করেছে। মাইশা তখন একটু পিছিয়ে চিৎকার করে বলল, হ্যাঁ আমি ব্ল্যাক ভাইরাস, কি করবে আমাকে? কিচ্ছু করতে পারবে না। এসআই রানা, আমি লিমন, হিয়া, রাজ, নীলিমাকে মেরেছি, আর তার কারণ ওরা অপরাধী ছিল। ভালোবাসার নামে ধর্ষণ, জীবন নষ্ট, এগুলো করতো, জীবন নিয়ে খেলতো ওরা, তাই আমি ওদের নিজের হাতে শেষ করে দিয়েছি।
আর ওদের রক্তের ঘ্রাণ নিয়েছি। অপরাধী রক্তের ঘ্রাণ আমার খুব ভালো লাগে। তুমি তো একটা সাইকো। আমি একটা সাইকো, আমি পাগল, আমি মানসিক রোগী। কি করবে এখন বলো? তোমার সময় শেষ সাইকো। রিয়াদ কোমর থেকে পিস্তলটা বের করে মাইশার দিকে তাক করে ধরে। আমি আগেই টের পেয়েছিলাম, কিন্তু প্রমাণের অভাব ছিল। কিন্তু এখন সব প্রমাণ হয়ে গেল। এই দেখো প্যান ক্যামেরা, এখানে সব আছে প্রমাণ করার মতো। বোকা এসাই, তুমি সেই দুদু মিয়াই রয়ে গেলে জানো। কথাটা শুনে রিয়াদ অবাক হয়ে যায়। পিস্তলের সামনে দাঁড়িয়ে গলা উঁচু করে কথা বলছে মাইশা, রিয়াদের কাঁধে হাত দিয়ে। হ্যাঁ আমার জান, তুমি কি জানো তোমার প্রিয় মা, প্রিয় বোন মানে আমার হবু শাশুড়ি মা, আমার ননদ আমার কাছে খুব আরামে আছে, আদরে আছে। হবু বউয়ের কাছে আমি যদি এখান থেকে না যেতে পারি তাহলে কি হবে বুঝতেই পারছো। তুমি এতটা নীচ আমার মা বোনকে? আমি অত নীচ তো এখনো দেখাইনি। যদি এখান থেকে না যেতে পারি তাহলে বুঝতেই পারছো। এখন প্ল্যান ক্যামেরাটা দিবে, আর এখান থেকে আমাকে যেতে হবে নাকি মা বোন? না তুমি যাও বলে চলে যায় মাইশা। তার সাথে রিয়াদও চলে যায় বাসায়। আর গিয়ে দেখে রিমিতার বাসায় রিয়াদ নিজেরই নিজের উপর রাগ হয়। আর বলে আসলেই আমি একটা দুদু মিয়া। তখন মা এসে আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে রিয়াদ? কিছু না মা, তোমাদের একটু সাবধানে থাকতে হবে। কেন, কি হয়েছে? আমি ব্ল্যাক ভাইরাস ধরতে চলেছি, তার জন্য। মা কথাটা শুনে থমকে যায়, চমকে যায় আর বলে, বাবা তোর ওইসবের পেছনে না যাওয়াই ভালো। মা আমি পুলিশ, ভয় পেলে চলবে? না, আমি চাই না ওইসব ভয়ঙ্কর ব্ল্যাক ভাইরাস ধরি, যদি কোনো ক্ষতি করে। মা আমি পুলিশ, ওকে ধরাই আমার কাজ। তাহলে চাকরি ছেড়ে দে, তাও তোকে ধরতে হবে না। তারপর তোর পছন্দ করা মাইশার সাথে বিয়ে দিয়ে সুখে শান্তিতে থাকতে চাই আমরা। কি বললে? মায়েশা তুমি নাম জানলে কেমন করে? ভাইয়া তোকে তো বলাই হয়নি, আজ সকালে মায়েশা ভাবি এসেছিল। তোর পছন্দ আছে ভাইয়া, আর আমাদের রান্না করে খাইয়ে গেছে। রিয়াদ কথাটা শুনে আশ্চর্য হয়ে যায় আর তার মাকে বলে, ওই মায়ের সম্পর্কে জানো? আমাকে জানতে হবে না, কি লক্ষ্মী একটা মেয়ে। তুমি যাকে লক্ষ্মী বলছো সে লক্ষ্মী না। এসব কি বলছিস আমার হবু বৌমাকে? মা বুঝতেছো না? ওই ব্ল্যাক ভাইরাস জানি, বলবি। বৌমা বলে গেছে তুই এসব বলবি। মাও আসলে ব্ল্যাক ভাইরাস। তুই এখন যাবি এখান থেকে? রিয়াদ রেগে রুমে চলে গেল আর ভাবনার জগতে হারিয়ে গেল। আসলে মায়েশা কি একাই এই কাজগুলো করছে নাকি আরও কেউ আছে? আর এইসব করার পেছনে কারণটা কি? কেন করছে এইসব? এমন সময় ফোনটা বেজে ওঠে আর রিয়াদ ভাবনার জগৎ থেকে ফিরে আসে, ফোনটা রিসিভ করে। হ্যালো, কে? আরে জামাই, আমি মায়েশা। ফোন করছো কেন? প্রেম করতে। তোমার সাথে আমার হাসাবে না। আমি হাসার কি এমন বললাম? আচ্ছা তুমি আমার সাথে দেখা করতে পারবা? তোমার মতো তো আমি দুদু মিয়া। আমি দেখা করতে যাই আর তুমি জেলে ভরো আমাকে। না তেমন কিছু করবা না, শুধু কথা বলবো। সেটা তোমার মতো করে নিব। মানে? বলছি আমরা সুযোগ বুঝে দেখা করব। ওকে। বলে রিয়াদ ফোনটা রেখে দেয়। রাত 3টা বাজে। রিয়াদ ঘুমাচ্ছিল, হঠাৎ ঘুমটা ভেঙে যায়। ঘুম ভেঙে অনুভব করলো হাত পা বাঁধা আর কেউ জড়িয়ে ধরে শুয়ে আছে। রিয়াদ তার মাকে ডাকতে যাবে, এমন সময় মুখটা চেপে ধরে মাইশা। এই চুপ, আমাদের মাঝে মাকে ডাকছো কেন? তুমি এত রাতে এখানে? জানি তুমি এটাও ভাবতে পারোনি আমি এত রাতে এখানে থাকবো। তুমি যেটা ভাববে না সেটাই আমি করব। আমাকে বাধার কারণ? আমাকে জেলে ভরতে পারো, তাই প্রোডাকশন। খুলে দাও, আমার লাগছে। প্লিজ বাবু সোনা, একটু কষ্ট করো না হয় আমার জন্য। কি জন্য ডাকছো তাই বলো। তুমি এমন কেন? আমাকে কষ্ট দিচ্ছ? আমি এমনই, এটা কোনো কষ্ট না। তুমি আমার বাঁধন খুলে দাও, আমি কিচ্ছু করব না। প্লিজ বিশ্বাস করো, আমি তোমাকে কিচ্ছু করব না। পুলিশকে বিশ্বাস কোনোদিন না। বিশ্বাস তো সেই দিন উঠে গেছে যেদিন 5 থেকে 6 জন মিলে আমাকে ধর্ষণ করেছিল। গিয়েছিলাম পুলিশের কাছে বিচার চাইতে, উল্টো পুলিশ আমাকে বলল আমার নাকি চরিত্র খারাপ আর পতিতা সাইনবোর্ড লাগিয়ে দিল ভুয়া মেডিকেল রিপোর্ট দিয়ে। কথাগুলো শুনে রিয়াদ বাকরুদ্ধ হয়েছে, কিছু বলার ভাষা হারিয়ে ফেলে। আমারও তো স্বপ্ন ছিল আর 10টা মেয়ের মতো ছোট্ট একটা সংসার হবে আমার, কিন্তু তা কি কোনোদিনও পারবো? হতে পেরেছি জেড ব্ল্যাক ভাইরাস হয়ে গেছে। সাইকো অপরাধীর রক্তের গন্ধ নিতে আমার ভালো লাগে, নেশা হয়ে গেছে। আমি আমার কাজ করব, রিয়াদ আমাকে বাধা দিতে আসবে না। তুমি কি এই লাইফ থেকে ফিরে আসতে পারো না? আসতে পারি, করবে আমাকে বিয়ে? বলো। রিয়াদ তখন মুখ ফিরিয়ে নেয় আর বলে,
আমরা বন্ধু হয়ে থাকবো। দেখেছো তুমিও মুখ ফিরিয়ে নিচ্ছ। তাহলে ফেসবুকে কেন পোস্ট দাও আমি ধর্ষিতাকে বিয়ে করতে রাজি, কিন্তু যে স্বেচ্ছায় ধর্ষিত হয় তাকে না বলো? তাহলে এটা কেন বলো? রিয়াদ তখন বলে, আমি তোমাকে বিয়ে করতে রাজি। কি বললা, বিয়ে করবে আমাকে? আর হাসবো না, তুমি খুব ভালো জোকস বলতে পারো। তখন রিয়াদের মা দরজার আড়াল থেকে বের হয়ে এসে বলে, রিয়াদ মজা করে হাসছে না, আমি বলছি মা। তুমি মাইশা চুপ হয়েছে। মাইশা, তুমি কি রাজি রিয়াদকে বিয়ে করতে? কিন্তু মা। কোনো কিন্তু না, তোমাকে যা বলছি তার উত্তর দাও না। আমি রিয়াদের জীবন নষ্ট করতে চাই না। সবাই যখন জানবে আমি ব্ল্যাক। কেউ জানবে না, আমি বলছি তুমি কি রাজি? তারপরেও না, আমি রিয়াদকে কি দেব? দেবার মতো কিছুই নেই আমার কাছে। আমার সুখের জন্য রিয়াদের। তোমার বাসায় কে কে আছে? আমার কেউ নেই। 6 মাস আগে বাবা মারা গেছে, তারপর থেকে আমি একা। দেখো মা, এভাবে জীবন চলে না। তুমি রাজি হয়ে যাও। আমরা রিয়াদ তো রাজি। আমি রাজি। তাহলে সমস্যা কোথায়? আর আমরা সব জেনে বুঝে মেনে নিয়েছি। তখন মাইশা চুপ করে আছে, কোনো কথা নেই। তখন রিয়াদের মা জিজ্ঞেস করলো, আমি কি বিয়ের আয়োজন করব? তখন মাইশা মাথাটা নাড়িয়ে বলল, হ্যাঁ। বিয়ে পরে আগে আমাকে এই বাঁধন থেকে মুক্ত করাও। অতঃপর আজ রিয়াদ আর মাইশার বাসর রাত। আচ্ছা মাইশা, আজ রাতে মানুষ কি করে? রিয়াদ তুমি কিন্তু তো মায়ের খাবা। আচ্ছা রিয়াদকে তো আমি তো দুদু মিয়া। এখন কিন্তু সত্যি। মাইশার একদম কাছে গিয়ে কি মারবে আমাকে? দুজনের ঠোঁট একদম কাছাকাছি। আস্তে আস্তে দুজনের নিঃশ্বাস এক হয়ে যাচ্ছে। রিয়াদ তার ঠোঁট দিয়ে মাইশার ঠোঁটে ভালোবাসার চিহ্ন এঁকে দেয়। মাইশার লজ্জায় মুহূর্তে মুখ লুকিয়ে ফেলে। রিয়াদ বুঝতে পারে মাইশা লজ্জা পাচ্ছে, তাই লাইট অফ করে দেয়। তারপর বাকিটা ইতিহাস। হিয়া, তোর ফিগারটা তো জোস। চল না একদিন দুজনে কফি স্টাডি করি আমাদের বাসায়। তোর শরীরটা ভোগ করার ইচ্ছে খুব। তোর স্তনটা জোস। কারণ আমার বাসায় পুরো ফাঁকা থাকবে না রে দোস্ত। আমার বিয়েতে যেতে দিবে না। তুই বলে যাবি নাকি? অনেক মজা হবে, চল না যাই। তোকে দেখে আমার এখন ইচ্ছে করছে। হিয়া হেসে বলে, মিঠু অত যাওয়া যাবে না। একদিন জন্য আমি তোর ফ্রেন্ড হিসেবে পেতেই পারিস। আমাকে সেই অধিকার তোর আছে। ঠিক সময় আসুক, তারপর যদি আমার ভিএফ জানতে পারি তাহলে আমার সমস্যা হবে। চল ক্লাসে যাই। আর মিঠু দুজনেই বেস্ট ফ্রেন্ড। কলেজে যতক্ষণ থাকে দুজনেই সুপার গ্লুর মতো আঠার মতো লেগে থাকে। দুজনে অনার্সে পড়ে। হিয়ার বিএফ নীল টোটো কোম্পানির ম্যানেজার। একেবারেই তা নয়, কাজ করাছে। প্রতিদিন রুটিন অনুযায়ী চাকরির ইন্টারভিউ দেওয়া। এই পর্যন্ত কম করে হলেও 2-3 চাকরির ইন্টারভিউ দিয়েছে। আর বাকি সময় আড্ডাবাজি করা, বাপের বকাশোনা। হিয়া আর মিঠু ইউনিভার্সিটির ওয়াশরুমে। মিঠু বলল, কি ব্যাপার, ওয়াশরুমে নিয়ে আসলি কেন আমাকে? তুই একটু আগে না বলি তোরা তস হচ্ছে না বলে? হিয়া আর টপ ব্রা খুলে নরম স্তন বের করে দিল। তাই দেখে মিঠুর চোখ কপালে উঠে পড়ল। মিঠুর শারীরিক চাহিদা জেগে উঠে হিয়ার গায়ে হাত দিতে। হিয়ার ফোনটা বেজে ওঠে। ব্যাগ থেকে ফোনটা বের করে দেখে নীল ফোন দিচ্ছে। হিয়া রিসিভ করে। হ্যালো, আমি ইম্পর্টেন্ট ক্লাসে আছি, পরে কথা বলছি। আমি তোমার ডিপার্টমেন্টের সামনে, তুমি কই? আমি আসবো? না না, ক্লাস শেষ, আমি এক্ষুনি আসি। তুমি সেমিনারে বসো। মিঠু হিয়াকে আবার জড়িয়ে ধরতে চাইলে ছিটকিনি দিয়ে ব্রা আর টপ পরে নেয়। কি এমন করছিস? কেন? কিছুই তো করলাম না। পরে হবে সব। সেমিনারে নীল বসে আছে, দেখলে সব শেষ। তোর আমার খবর করে ছাড়বে। হিয়া তাড়াতাড়ি বের হয়ে সেমিনারে আসলো। তুই এই সময় কলেজে কি মনে করে? কেন, আমি কি তোমার সাথে দেখা করতে আসতে পারি না? না, তা আসতেই পারো। তুমি না বললা ক্লাসে ছিলা, তার চুলগুলো এমন এলোমেলো কেন? ও না, ওই ফ্যানের বাতাসে এলোমেলো হয়ে গেছে। এই শীতে ফ্যান? কি এমন ক্লাস করছিলে যে এমন ঘেমে গিয়েছো? কি বলে চাও তুমি? এমন তুতলাচ্ছ কেন? কি হয়েছে? কই না তো। এমন সময় মিঠু আসলো। নীল মিঠুকে দেখে, আরে মিঠু, কি খবর বলে হাতে হ্যান্ডশেক করলো। নীল বলল, কি ব্যাপার, আজকাল প্যান্টের চেন খোলা রেখে ঘুরে বেড়াও দেখছি। আসলে ওয়াশরুমে গিয়েছিলাম তো লাগাতে মনে নাই। ওয়াশরুমে নাকি অন্য কিছু? তখন হিয়া আর মিঠুর মুখে কোনো কথা নেই। কলিজা শুকিয়ে গেছে দুজনের। তখন নীল হো হো করে হেসে ওঠে। আর ম্যান, আমি জোকস করলাম,
আর তোমরা সেটা সিরিয়াস নিয়ে নিলা। আচ্ছা যাই, আমি কাজ আছে। নীল চলে গেল। হাসতে হাসতে হিয়া আর মিঠু শ্বাস ছেড়ে বেঁচে গেল। এখানে কয়টা রিস্কতে হবে। কাল বাসায় একদম নিরাপদ প্রোটেকশন সহ নীল এসে ভালো হয়েছে। আজ তো প্রোটেকশন ছিল না, যদি হয়ে যেত তাহলে তো আমি প্রেগনেন্ট হয়ে যেতাম। ঠিক, কিন্তু ধরা পড়লে কি হতো ভাবছিস? বাদ দে, আমি বাসায় যাবো, কাল দেখা হবে। পরের দিন হিয়া নীল ক্যাম্পাসে বসে এমন সময় মিঠুর আগমন। মিঠু আসতে নীল বিরক্ত বোধ করলো। আসলো তো আসলো, এসে হিয়ার গলা জড়িয়ে ধরলো। তারপর মিঠু বলল, ক্লাসে যাবি না? নীল এমন সময় বলল, কি মিঠু ভাই, তোমার বান্ধবীর সাথে হাগ করলা, আমার সাথে করবা না? আসো হাগ করি। না ভাই, ক্লাস আছে, চল হিয়া ক্লাসে যাই। আচ্ছা পরে হাগ করবো। দুজনে ক্লাসে চলে গেল। কিন্তু নীল ভাবলো আজ সারাদিন দুজনের উপর নজর রাখবে, যেই ভাবা সেই কাজ। নজর রাখলো। ক্লাস শেষ করে একটা ফার্মেসিতে গেল, কিছু একটা কিনে মিঠুর বাসায় সোজা নীলও পিছন পিছন গেল। দেখলো মিঠুর বাসায় যেতে 30 মিনিট পর নীল মিঠুর দরজায় গিয়ে ঠকঠক করে অর্ধলঙ্গ অবস্থায় মিঠু দরজা খুলে হা, আর নীল ভিতরে উকি মেরে দেখতে পেল হিয়া অর্ধলঙ্গ হয়ে শুয়ে আছে। নীল হাতে তালি দিয়ে বলল, কি ফ্রেন্ড, সব লুটে পুটে খাচ্ছ আর আমি আঙ্গুল চুষি। দুইটাকে ইচ্ছে মতো উড়াধুরা মায়ের দিয়ে বের হয়ে গেল নীল। পরের দিন নীল খুব দেরিতে ঘুম থেকে ওঠে। প্রতিদিনকার রুটিন, চাকরির ইন্টারভিউ দেয়া, তাই কোটটাই পরে রওনা হলো চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য। মিঠুর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, অনেক লোকজনের ভিড়। নীল রিক্সাওয়ালা মামাকে জিজ্ঞেস করে, মামা এখানে কি হয়েছে? নীল কথাটা শুনে আর কে খুন হয়েছে তা দেখার জন্য বাড়ির ভিতরে যায়। যেতে যেতে মিঠুর সেই রুমে গিয়ে দেখলো মিঠুর দেহটা ফ্যানের সাথে ঝুলে আছে। নীল ভয়ে কিছুটা পিছু ছুটে যায়, কারণ মিঠুকে খুব নির্মমভাবে মারা হয়েছে। মিঠু একদম উলঙ্গ, চোখ দুটো তুলে ফেলা হয়েছে, লিঙ্গ কেটে মুখে বেঁধে দেওয়া হয়েছে, আর সারা শরীর ব্লেড দিয়ে কেটে লবণ দেওয়া হয়েছে, আর বুকে রক্ত দিয়ে লেখা আই এম ব্যাক, আই এম ব্যাক। নীল তখন এদিক ওদিক তাকায় হিয়া আছে কি না, কিন্তু না, কোথাও নেই হিয়া। তখন ফোন দেয় হিয়াকে, কিন্তু হিয়ার ফোন বন্ধ। নীল প্রস্থান করলো আর ইন্টারভিউ না দিয়ে সোজা বাসায় চলে গেল। পুলিশ কোনো কুল কিনারে পাচ্ছে না, তারাও আতঙ্কিত। ব্ল্যাক ভাইরাস কি তাহলে ব্যাক করলো? কিছুক্ষণ পর রিয়াদ আসলো। এসেই দেখে খুনের ধরন দেখে সে ব্ল্যাক ভাইরাসের কথা মনে পড়ে গেল। কিন্তু সেটা তো মাইশা ছিল, আর মাইশা তো আমার স্ত্রী। সে এখন এসব ছেড়ে দিয়েছে, আর কাল রাতে তো আমার সাথে ছিল। রিয়াদ একজন অফিসারকে বলে, মিঠু সম্পর্কে সব তথ্য আমাকে এনে দাও, আর মিঠুর নামে কোন কেস আছে কিনা তাও দেখাও। রিয়াদ বাসায় ফিরল রাত 9টায়। কেসটা নিয়ে খুব চিন্তিত আছে। রিয়াদ বিছানায় গায়ে এলিয়ে শুয়ে পড়ল। এমন সময় মাইশা এসে, কি ব্যাপার, এসে শুয়ে পড়লে যে? ফ্রেশ হবা না? খাবার ঠান্ডা হয়ে যাবে। একটু পর খাবো। আমি কিন্তু খাবার গরম করতে পারবো না। আহা, তুমি যাও তো। রিয়াদ মাইশের উপর কোনো দিন বিরক্ত হয়ে কথা বলেনি, কিন্তু আজ রিয়াদকে অন্যরকম মনে হচ্ছে। মাইশা রিয়াদের কাছে বসে, কি হয়েছে তোমার, এমন করছো কেন? কই না তো। তোমাকে কেমন যেন চিন্তিত দেখাচ্ছে। কিছু না, এমনি। যাও, খেতে আসছি। মাইশা যেতেই ফোনটা বেজে উঠল। ফোনটা রিসিভ করে। হ্যালো, হ্যাঁ বল। স্যার, মিঠুর 2টা ধর্ষণের মামলা চলছিল। 6 মাস আগে জামিনে ছাড়া পায় মিঠু। আচ্ছা, যে 2জন ধর্ষণ হয়েছে তাদের ডিটেলস আমি চাই। ওকে স্যার। ওকে, রাখছি। রিয়াদ ভালো করে জানে এটা ব্ল্যাক ভাইরাসের কাজ। কিন্তু এই ব্ল্যাক ভাইরাস আবার আগে তো ছিল। মাইশা তাহলে ওদের টিম ছিল, কিন্তু জিজ্ঞেস করি কি করে। এসব ভাবতে ভাবতে খাবারের টেবিলের দিকে গেল মাইশা। ভাত দিল, কিন্তু রিয়াদ খাচ্ছে না। কিছু একটা নিয়ে খুব চিন্তিত। কি ব্যাপার, খাচ্ছ না কেন? কি হয়েছে বলো তো? ভালো লাগছে না খেতে। বাইরে খেয়েছো, আগে বললেই হতো। তুমি খেয়েছো? জানি না। খাও নাই? বললাম তো জানি না। রিয়াদ বুঝতে পারলো মাইশা অভিমান করেছে। ভাবছে, আমি বাইরে খেয়ে এসেছি, খাবার ঢেকে রাখছো, খাবে না? আমার খাবার আমি যা ইচ্ছে তাই করব, তাতে আপনার কি? আপনি তো তার চিন্তা একদম স্বপ্নের দেশে চলে গেছেন। এই বুঝি আমার সংসারে আগুন লাগলো। কিসের মধ্যে কি বলেই বিড়বিড় করে, কাল থেকে এবারের ভাত বন্ধ। ওই মহিলা পুলিশ যেন সারা জীবন রান্না করে খাওয়ায়, লিপস্টিক দিয়ে মিনমিন করে কত ঢং করে কথা বলে। আমি তো আর তা পারি না, পুরনো হয়ে গেছি।
রিয়াদ মনে মনে আল্লাহ রহম করো। একটু একদিন মহিলা পুলিশ সামানোর সাথে বসে খাইয়েছিলাম, তা আবার আল্লাদি করে বউকে বলেছিলাম, ব্যাস হয়ে গেল সেদিন থেকে শুরু। মাইশা কি হচ্ছে? আর একটা কথা বললে ভালো হবে না? তখন মাইশা দাঁড়িয়ে গেল। কি করবা তুমি? বলে রিয়াদের দিকে এগিয়ে যাচ্ছে। যা ইচ্ছে তাই করব। আমিও যা ইচ্ছা তাই করতে পারি। আপনি কি করবেন? হ্যাঁ, কি করব? দাঁড়াও দেখাচ্ছি। বলেই মাইশের কোমরটা জড়িয়ে ধরলো। ভালো হচ্ছে না কিন্তু, আমি কিন্তু রেগে আছি, যাও বলছি। রিয়াদ আস্তে আস্তে মাইশার পিঠটা দেয়ালের সাথে লাগিয়ে দিল যাতে নড়াচড়া না করতে পারে। রিয়াদ মাইশার ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে বলল, এখন কই যাবা? ছাড়ো বলছি, ভালো হচ্ছে না কিন্তু। আগে তো তোমার লিপস্টিকের স্বাদ নেই, তারপর বাকিটা। বলে রিয়াদের ঠোঁটটা মাইশার ঠোঁটের সাথে লাগাতেই মাইশা হাঁটু দিয়ে জায়গার মতো মেরে দিল এক ঠোকা। আর রিয়াদ মুহূর্তেই চেপে ধরে ফ্লোরে লুটিয়ে পড়ল। আর মাইশা বলল, আহা কি কষ্ট, খুব লেগেছে বাবু সোনা। অন্য কারোর সাথে খাওয়ার ফল এমনই হয়। ওইদিকে নীল বারবার হিয়াকে ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু অফ। কিছুদিন পর নীল ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। এমন সময় নীলের ভাতিজি এসে বলল, আচ্ছা চাচু, পাশের বাসার আঙ্কেল এমন কেন? কেন মামুনি, কি করছে আঙ্কেল? সে পচা পচা ভিডিও দেখায়, তোমরা যেটা দিয়ে হিজু করো সেটা মুখে নিতে বলে। নীল অবাক হয়ে, কি বললাম মামুনি? কবে এমন করছে? মাঝে মাঝে এমন করে। নীলের মাথা খারাপ হয়ে যাওয়ার মতন ইচ্ছে করছে। শালার লিঙ্গ কেটে ওর পাশাই ভরে দি। ছোট্ট একটা বাচ্চাকে এসে নীল তার ভাতিজি ঝুমাকে বলল, শোনো মা, ওই আঙ্কেল ডাকলে আর কখনো যাবে না, কেমন? ঠিক আছে চাচু। আচ্ছা এখন তুমি যাও মা। তখন নীল তার ভাবিকে চিল্লায়ে ডাকতে শুরু করলো। ভাবি রান্নাঘর থেকে আসলে হাত মুছতে মুছতে, কি হয়েছে? এমন চেঁচামেচি করছো কেন? সারাদিন বাসায় বসে কোরটা কি? সারাদিন বসে সিরিয়াল দেখা ছাড়া আর কোনো কাজ নাই? সিরিয়াল দেখে সারা দিলাম। যাক দেখো না, মেয়েটা কোথায় যায় তাই একটু দেখতে পারো। কি হয়েছে সেটা বলবা তো? এত রাগ দেখাচ্ছ কেন? ঝুমা কি হয়েছে? ঝুমাকে একটু দেখে রেখো, পাশের বাসায় যেন না যায়। কি হয়েছে বলবা তো, বাকিটা ফিরে এসে বলবো। আজ নীলের হিসাব অনুযায়ী তার ৩০০তম চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছে। নীল ইন্টারভিউ রুমে প্রবেশ করতে যা চোখে পড়ল তা হলো এক্স গার্লফ্রেন্ড। আজ তো তাহলে বিনামূল্যে বাস দেবে। কারণ নীলের এক্স আজ ইন্টারভিউ নিতে চলেছে। এক্স এর নাম মালিহা। ইন্টারভিউয়ের মতো ৩০০টা না হলেও ৬-৭টা প্রেম করেছে। নীল কাউকে ছাড়েনি, সবাই নীলকে ছেড়ে দিছে ওর ট্যালেন্ট দেখে। মানে ইন্টারভিউ দেবে কিন্তু চাকরি হবে না, এটা একটা কিন্তু ট্যালেন্ট। যাক, ভাবছি নীল বের হয়ে যাবে, কিন্তু ওকে পিছন থেকে ডাকা হলো। মালিহার সাথে আরো দুজন পুরুষ ছিল, তার থেকে একজন ডাকলেন, ওহে মশাই, ইন্টারভিউ দিবেন না নাকি? কেউ পেছন থেকে ডাকলে তা শোনা উচিত, তাই নিল। জি স্যার, দিব। তো ওই দিকে যাচ্ছেন কেন? বসেন। বসার সাথে সাথে এক্স আমার দিকে এক বিশাল প্রশ্ন ছুড়ে দিয়ে বলল, আচ্ছা এটা আপনার কততম ইন্টারভিউ? আমি আমতা আমতা করে বললাম, ম্যাম ৩০০। থ্যাঙ্কস আপনাকে। বাকি দুজন ফিক করে হেসে দেয়। মালিহা তখন দুজনকে বলল, আফজাল সাহেব চুপ থাকেন, আর ওনার ইন্টারভিউ আমি একা নিব। ইরে খাইছে এবার, কি না কি বলে। আপনার গার্লফ্রেন্ড আছে? আপনি পার্সোনাল প্রশ্ন করতে পারেন না। জিএফ থাকা না থাকায় চাকরির সাথে কোনো সম্পর্ক নেই। জি ম্যাডাম, আপনি এমন প্রশ্ন করছেন কেন? আফজাল সাহেব কথা বলতে না করেছে আপনাকে, আর আমার অফিসে চাকরি করতে হলে কোনো গার্লফ্রেন্ড থাকা যাবে না, এতে কাজে ক্ষতি হবে। তো মিস্টার নীল আছে কি জিএফ? জি না। গুড। আর একটা প্রশ্ন, আপনার কোনো এক্স গার্লফ্রেন্ড আছে? জি আছে। আচ্ছা ধরুন আপনার এক্স গার্লফ্রেন্ড যদি আপনার জীবনে ব্যাক করতে চায়, তাহলে কি আপনি তাকে গ্রহণ করবেন? কোনো দিনও না। কেন? যদি এক্স ব্যাক করে তাহলে বুঝবো তার ঘুরে ঘুরে মধু খাওয়া শেষ। এখন বোকাশোকা সহজ ছেলেটার গলায় ঝুলে পড়তে চাইছে এক্স। আপনি কি নিজেকে সহজ সরল মনে করেননি? সহজ সরল আর বোকাশোকা না হলে কি আপনার এসব প্রশ্নের উত্তর দিতাম? একটু বসেন, এক্ষুনি নাস্তা দিচ্ছি। এখানে চাকরির ইন্টারভিউ চলছে নাকি প্রেমের ইন্টারভিউ চলছে?
আপনি কেমন মেয়ে পছন্দ করেন? এটা মনে হয় না আপনার অফিসের কোনো কাজের ক্ষতি হবে। হবে, কারণ আমার অফিসে অনেক সুন্দরী মেয়ে আছে। যদি তাদের সাথে টাঙ্কি মারেন। এইবার বুঝলাম এক্স মানে মালিহা আমার কাছে আবার ব্যাক করতে চাই, তাই ফাজলামি করে বললাম আমার পছন্দ মাথায় বড় বড় উকুনওয়ালা মেয়ে। তখন আফজাল সাহেব ধমক দিয়ে বললেন, মিয়া ফাজলামি করেন? রেগে যাচ্ছেন কেন? আমার যেমন পছন্দ তেমনই বললাম। তখন আফজাল সাহেব বললেন, মালিহা বুঝে গেছে আমি তাকে বিরক্ত হয়ে গেছি, তাই বলল, আপনি আসতে পারেন। আমি যাওয়ার আগে ছোট্ট কাগজে লিখে গেলাম, তাহলে যে আমাকে শুধু ভালোবাসবে সে সবসময় আমার পাশে থাকবে। সে আমাকে বলবে না আমার বাবা ভালো সরকারি চাকরিওয়ালা না হলে আমাকে তার হাতে তুলে দেবে না, বরং পিঠে হাত রেখে বলবে, চিন্তা করো না, ইনশাল্লাহ একদিন ঠিক ভালো চাকরি পেয়ে যাবে। নামাজ পড়ে দোয়া করো, আর আমি তো আছি তোমার। আর যখন তোমার ভালো একটা জব হবে তখন আমার বাবা মা রাজি না হয়ে কোথায় যাবে? এতটুকু লিখে মালিহার হাতে দিয়ে আমি চলে গেলাম বাসায়। বাসায় যেতেই বাবার সেই একই কথা, চাকরি ইন্টারভিউ দিয়ে কোনো লাভ নাই, তার চেয়ে রিক্সা চালানো ধর। আমার ঘরে বসে আর কত খাবি? তোর জন্য আমি আর মানুষের সামনে যেতে পারি না। আমি আব্বুর মুখের উপর কোনোদিন কথা বলি নাই, আজ বলতে খুব ইচ্ছে হলো, তাই বললাম, কোনোদিন আমার নামে বাসায় বিচার এসেছে? কোনো নেশা পানি খাই শুনেছ আজ পর্যন্ত? কোনোদিন পথে ঘাটে কোনো মেয়ের ওন্না ধরে টানাটানি করতে দেখেছো? নাকি কারোর সাথে বেয়াদবি করছি? কোনোদিন কেউ বলতে পারবে নাকি যে কারোর সাথে কোনোদিন মারামারি করছি? চাকরি পায় না, এটা কি আমার দোষ? আমার চিল্লাপাল্লা শুনে ভাবি আসে। নীল, কি হচ্ছে? বাবার সামনে তুমি উচ্চস্বরে কথা বলছো? আমি রাগ করে বাসা থেকে বের হয়ে গেলাম। রাত 11টায় বাসায় ফিরলাম। এমন সময় সবাই চুপচাপ ড্রয়িং রুমে। দেখে কিছুটা ভয় পেলাম, এত রাত পর্যন্ত জেগে আছে কেন? কিন্তু আমি সোজা আমার রুমে গেলাম। ভাবি আমার পিছন পিছনে এসে বলল, খবর শুনছো নীল? কিসের খবর ভাবি? ওই যে রুমা আছে না, তুমি যাকে সুন্দরী সুন্দরী বলে ডাকো, পিচ্ছি মেয়েটা। কি হয়েছে? ওকে কে রেপ করেছে। কিন্তু কথাটা শুনে খুব কষ্ট পেলাম, কারণ বয়স মাত্র 7 থেকে 8 বছর হবে। কিন্তু কি পাশের ভাষায় যে রকি আছে, পুলিশ তাকে সন্দেহ করে ধরে নিয়ে গেছে। ভালো ছেলেটার কি দোষ বল? আফজাল সাহেব মনে মনে বলে, রকি হচ্ছে সে আঙ্কেল ঝুমাকে যে খারাপ ভিডিও দেখাতো। নীল মনে মনে বলে, রকি ভালো ছেলে, পরে জানাবা। আমি রুমাকে দেখার জন্য হসপিটাল গেলাম, কিন্তু মেয়েটা আর বেঁচে নেই। এমনভাবে ধর্ষণ করা হয়েছে, ডাক্তার বলল যে যৌন অঙ্গ ব্লেড দিয়ে কেটে ধর্ষণ করা হয়েছে। মেয়েটা ঠোঁট দিয়ে কামড়ানোর দাগ, মুখ দিয়ে অনেক কামড়ের চিহ্ন। আমি দেখে আর থাকতে পারলাম না, চোখে পানি নিয়ে চলে আসলাম বাড়ি। এসে শুনলাম রকিকে পুলিশ ছেড়ে দিয়েছে। এটা নতুন কিছু না। আমি মনে মনে ভেবে নিলাম আমি রকিকে নিজের হাতে শাস্তি দিব। তাই সে অনুযায়ী প্ল্যান সাজাতে লাগলাম। বাড়ি এসে রিয়াদের হোয়াটে একটা বার্তা আসলো, আজ একজনকে খুন করা হবে বাই ব্ল্যাক ভাইরাস, পারলে ঠেকান অফিসার রিয়াদ। মেসেজ দেখে রিয়াদ চিন্তায় পড়ে গেল আর ভাবলো, মাইশাকে একটু চোখে চোখে রাখতে হবে, কিন্তু যদি মাইশা একবার বুঝতে পারে আমি ওকে সন্দেহ করছি, তার ফল ভালো হবে না। রিয়াদ পুলিশ টহল বাড়িয়ে দিল। অচেনা কাউকে দেখলে তার নাম, ঠিকানা, পরিচয় নোট করা। এমন সময় রিয়াদের মনে পড়ল রকির কথা। কিন্তু রকি তো কোনো ধর্ষক নয়, মিথ্যা মামলা ছিল। ভেবে পাচ্ছে না কি করবে। ভাবতে ভাবতে থানায় ঘুমিয়ে পড়ল রিয়াদ। সকালে ঘড়িতে তাকিয়ে দেখে 7টা বাজে। ফোনের দিকে তাকিয়ে দেখে 50টা মিস কল। মাইশা 50 বার কল দিয়েছে। আজ বাসায় গেলে কি যে হবে আল্লাহ একমাত্র জানে। থানা থেকে বাইক নিয়ে বের হলো। ফুলের দোকানে গেল, বড় একটা লাল গোলাপ নিল, আবার এক বক্স চকলেট নিল, নিয়ে বাসায় গেল। দরজার কাছে গিয়ে কিছু একটা বলে বুকে ফু দিয়ে কলিং বেল চাপ দেয়। 2 বার দিতেই দরজা খুলে দিল। মুখে কোনো কথা নেই, দরজা খুলে নিজের কাজে মন দিল। মাইশা চুপচাপ নাম্বার টেবিলে বসে রইল। কিছুক্ষণ পর ফোনে টুনটুন করে মেসেজ আসলো। তাকিয়ে দেখে মাইশার মেসেজ, লেখা, আমিও মেসেজ করলাম,
মুখ দিয়ে বললেই তো হয়। রাগের ইমোজি দিল। তারপর আমি কিচেনে গেলাম, মায়েশার হাতের কাছে ফুল আর চকলেটের বক্সটা রাখলাম আর বললাম, কাল মিজানুর রহমান আজহারির ওয়াজ শুনেছিলাম, বউকে গিফট দিলে নাকি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ে। কিন্তু আমার বউটা যে কেন রাগ করে আছে, কোনো কথা নাই মাইশার মুখে, চুপচাপ কাজ করেই চলেছে। মাইশা শোনো, আমি ঘুমিয়ে পড়েছিলাম আর ফোনটা সাইলেন্ট করা ছিল, আমি তো ইচ্ছে করে এমন করি নাই। মাইশা তখন মুখে বলে, আমাকে বলার কি আছে, আমার তো কারোর জন্য চিন্তাই হয় না, আমি তো কাউকে ভালোই বাসি না। তুমি এমন বললে হবে? তুমি তো জানো সব, আমি ইচ্ছে করে লেট করিনি। কিন্তু মাইশার মুখে কোনো কথা নাই। আমি ওর রাগ দেখে বললাম, নাস্তাই করবো না বলে নাস্তার টেবিলে উঠে আসলাম। ভালো আমার রাগ ভাঙতে পিছন পিছন আসবে, ও মা, কিন্তু আসলো না। কিছুক্ষণ পর মাইশা নাস্তা নিয়ে আসলো আর আমার সামনে দিতেই আমি ধাক্কা দিয়ে প্লেট সরিয়ে দিলাম, আবার দিল, আবার সরিয়ে দিলাম। কিন্তু এইবার মেসেজ করলো, এখন যদি কেউ না খায় হাতের কাছে বেলনা এটা দিয়ে মাথায় মারবো। এসএমএসটা দেখে তাড়াতাড়ি নাস্তা নিয়ে বসলাম। রুটি ছিঁড়ে ডিম ভাজিটা খপ করে ধরে মুখে দিব, তখন মাইশার কথা মনে পড়লো। নিজে মুখে না দিয়ে মাইশার মুখের দিকে হাত বাড়ালাম রুটিটুকু নিয়ে। মাইশা তখন চেয়ার ধরে দাঁড়িয়েছিল, হাত বাড়াতেই রুটিটুকু খেয়ে নিল। আবার দিতেই মাইশার চোখে পানি। কেন জানি না মাইশার চোখের পানি দেখে আমার চোখে পানি চলে আসলো। তখন মাইশা এসে আমার গলা জড়িয়ে ধরে কান্না করে বলতে লাগলো, এত ভালোবাসো কেন আমায়? তাহলে আবার কষ্ট কেন দাও আমায়? তুমি জানো কাল রাতে কত চিন্তায় ছিলাম, দুই চোখের পাতা এক করতে পারিনি। আজ তুমি কোথাও যেতে পারবে না। আচ্ছা ঠিক আছে, এবার বসে নাস্তাটা করো, কান্না করে চোখ মুখ ফুলিয়ে ফেলছো। আজ কিন্তু থানায় যেতে পারবে না বলে দিলাম, গেলে কিন্তু। আচ্ছা লক্ষ্মী, যাব না। হয়েছে, আর পাম দিতে হবে না, ঠিকই চলে যাবে। আমি তোমাকে নিয়ে যাব। আমার আজ ফুচকা খেতে খুব ইচ্ছে করছে, নিয়ে যাবা? আচ্ছা নিয়ে যাব। এক্ষুনি যাবা? এখনই? এক্ষুনি। ওকে। রাত 10টা বাজে। রকির বাসায় কলিং বেলটা বেজে উঠল। সেদিন রকি বাসায় একাই ছিল। রকি তখন কিছুটা ভাবনায় পড়ে, এত রাতে কে আসলো আবার? কলিং বেলটা বেজে উঠল। এবার রকি দরজাটা খুলে দিল। খোলার সাথে সাথে একটা ইনজেকশন মেরে দেয় মাস্ক পরা একজন ব্যক্তি, আর সাথে সাথে অজ্ঞান হয়ে যায় রকি। কিছুক্ষণ পর জ্ঞান ফিরতে নিজেকে উলঙ্গ, হাত পা বাঁধা অবস্থায় আবিষ্কার করে। সামনে একটা ক্যামেরা বসানো, যা রকির, আর ল্যাপটপটা হাতে একটা 5 ফুট মিলি প্যারাশুটের বোতল। সেটা নিয়ে মাস্ক পরা ব্যক্তি রকির কাছে গেল আর রকির পিঠের উপর বসে রকির পায়ুপথে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু কাজ হলো না। তখনই মাস্ক পরা ব্যক্তি পকেট থেকে নতুন একটা ব্লেড বের করে পায়ুপথ কেটে বড় করে দিলেন আর কয়েকবার প্যারাশুটের বোতল দিয়ে, বুঝতেই পারছেন, আর সব ভিডিও করা হচ্ছে। তারপর সারা শরীর একটু একটু করে কেটে লবণ মরিচের গুঁড়ো ছিটিয়ে দিল। রকির মুচড়ি উঠে পড়ে, কিন্তু পারে না, হাত পা বাঁধা। তারপর রকির গোপনাঙ্গটা কেটে ফেলা হলো এবং সেটা তার পেছনে দেওয়া হলো, যাতে বাকি ধর্ষকেরা এই থেকে শিক্ষা পায় ধর্ষণের ফল কী। তারপর বুক কেটে লেখা হলো ব্ল্যাক ভাইরাস, আর ভিডিওটা রকির আইডিতে আপলোড করা হলো। তারপর ব্ল্যাক ভাইরাস উধাও। সকালবেলা মাইশা রিয়াদের বুকে মাথা রেখে ঘুমাচ্ছে, এমন সময় ফোনটা বেজে উঠল। তাকেই দেখে কনস্টেবলের ফোন। স্যার, রকি তো শেষ, ব্ল্যাক ভাইরাসের হাতে। রিয়াদ উঠতে যাবে কিন্তু পারছে না। উঠতে গেলে শক্ত করে জড়িয়ে ধরে মাইশা। তখন রিয়াদ মাইশাকে বলল, এই আমাকে যেতে হবে, খুব এমার্জেন্সি। মাইশা ঘুম ঘুম ভাব নিয়ে বলল, এত সকালে কই যাবা? থানায় যেতে হবে, না গেলে হয় আজ তোমাকে ছাড়তে মন চাইছে না সোনা। আরে পাগলি বউটা, আমাকে যেতে হবে যে। আর একটু থাকো না বাবু সোনা। সোনা পাখি, আমাকে এক্ষুনি যেতে হবে, প্লিজ যান, ছাড়ো। তখন মাইশা মাথাটা তুলে আমার দিকে তাকিয়ে বলল, তাহলে আমিও যাব, নিয়ে যাবা? এই তো সুযোগ। ওকে চলো, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আমাকে কোলে করে ওয়াশরুমে নিয়ে যাও। আরে পাগলি বউরে, আচ্ছা চলো, হেতে গোসল করে দেব। না, তার প্রয়োজন নাই, শুধু নিয়ে যাও। আমি মাইশাকে কোলে করে ওয়াশরুমে নিয়ে গেলাম। পাগলিটা মাঝে মাঝে পাগলামেই একটু বেশি করে। তারপর দুজনে ফ্রেশ হয়ে বের হলাম সেই রকির বাসায়। বাসার নিচে যেতেই মাইশা বলল, এত লোকজন কেন এই বাসায়? ভিতরে গেলে দেখতে পাবা। দুজন ভিতরে গেলাম। মাইশা রকির লাশটা দেখে আমাকে জড়িয়ে ধরল আর বলল, আমাকে বাসায় নিয়ে চলো, আমি এখানে এক মুহূর্তও থাকবো না। কেন, কি হয়েছে? মাইশার মধ্যে কেমন যেন একটা পরিবর্তন দেখতে পেলাম। খুব
খুব ভয় আছে ম্যাডাম। আমি বাসায় যাব, প্লিজ রেখে এসো। আমার একটু কাজ আছে, তুমি নিচে গাড়িতে গিয়ে বসো, আমি কাজটা শেষ করে আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আসবা। মাইশা চলে গেল। তখন আমি লাশটা দেখলাম, উলঙ্গ ছিল লাশটা, পাইপটা কিছু দিয়ে কাটা, রক্তে মেঝে একদম লাল হয়ে আছে। হঠাৎ ল্যাপটপটার দিকে চোখ গেল, আর একটা ক্যামেরা বসানো ছিল। ভাবলাম ল্যাপটপের ভিতর কিছু থাকতে পারে। ল্যাপটপটা চার্জ ছিল না, চার্জে দিয়ে অন করলাম। অন করতেই ব্ল্যাক ভাইরাস নামে একটা ফোল্ডার দেখতে পেলাম। ভিতরে একটা ভিডিও ছিল, ওপেন করে দেখলাম রকিকে কিভাবে মারা হয়েছে, কিন্তু খুনি মাস্ক পরা ছিল। এখন খুনি মেয়ে না ছেলে বোঝা যাচ্ছে না। এমন সময় নীল আসলো, দেখলো রকির দেহটা পড়ে আছে। নীল দেখে কিছুটা মুচকি হাসলো। হাসার সময় রিয়াদ দেখে ফেলে, সাথে সাথে রিয়াদ নীলকে ধরে বসে। আপনি লাশ দেখে হাসলেন যে? লাশ দেখে হাসলাম কই? আমি মাত্র দেখলাম আপনি হাসছেন। থানায় নিয়ে 4-5টা দিলে বের হয়ে আসবে। আজ তো আমাকে যে হাস্যকর একটা মেসেজ করেছে সেটা দেখে মুখে হাসি চলে আসছে। কই দেখি। নীল ফোনটা বাড়িয়ে দিল। রিয়াদ ফোনটা হাতে নিয়ে দেখলো আসলেই একটা হাস্যকর কথা, যা দেখে রিয়াদও মুচকে হাসে। তখন রিয়াদ বলে, সরি ভাই। পুলিশ তো কিছু হলে সন্দেহ একটু বেশি করে। ঠিক আছে, কোনো ব্যাপার না। নীল ফোনটা হাতে নিয়ে মুচকে হাসে, কারণ ওইটা স্ক্রিনশট ছিল অনেক আগের। সেটা দেখে বোকা বানিয়েছে। রিয়াদ গাড়িতে বসে মাইশাকে বলল, তুমি এত ভয় পেলে ওই ছেলেকে দেখে? মাইশা কোনো কথা বলে না, কিছু একটা ভাবছে। রিয়াদ আবার বলল, মাইশা কথা বলো, চুপ করে আছো কেন? রিয়াদ আবার ডাকলো। মাইশার ধোয়ান খুন ভাঙতে বলে উঠল, কি হয়েছে? কি হয়েছে বলো তো, আজ এমন করছো কেন? আগে বাসায় চলো, সব বলবো। মাইশা রিয়াদকে বাসায় নিয়ে বলল, যে ছেলেটা মার্ডার হয়েছে সেই ছেলেটা ধর্ষক ছিল। তখন রিয়াদ পকেট থেকে ফোনটা বের করে মিঠুর পিকটা দেখায় আর বলে, একে তুমি চেনো? মাইশা ছবিটার দিকে তাকিয়ে বলল, এটাও ধর্ষক ছিল। তখন রিয়াদ বলে, মাইশা জান পাখি, তুমি এখন খুশি? মাইশা মাথা নেড়ে, আমি খুশি, কারণ আজ আমার ধর্ষকের শাস্তি হয়েছে। মাইশা এই কাজ করলো কে? কেউ একজন দরজার ওপাশ থেকে বলে উঠল। আমি বলছি, কে করলো এই কাজ? রিয়াদ নীলকে দেখে খুব অবাক হয়। তুমি এখানে আর কি জানো? আমি অনেক কিছুই জানি যা আপনি জানেন না, পুলিশ অফিসার রিয়াদ। রিয়াদকে তখন নিজের আইডি কার্ডটা দেখিয়ে বলল, সিআইডি নীল। রিয়াদের তখন গলা শুকিয়ে যায়। আচ্ছা, আপনার এখানে কি কাজ? কাজ আছে, আমি কিছু ফেরত দিতে এসেছি। কি ফেরত দিতে এসেছেন? এই ঘড়িটা ফেরত দিতে এসেছি, আর বলতে এসেছি কোনো প্রমাণ রাখবেন না। তখন মাইশা ঘড়িটা দেখে বলল, এটা তোমার ঘড়ি? ভয় পাবেন না, আমি কোনো রিপোর্ট তৈরি করব না আপনার নামে। আপনি যা করেছেন একদম ঠিক করেছেন। বলে নীল চলে গেল। কিন্তু মাইশা কিছুই বুঝতে পারল না। রিয়াদের মনে ভয়, কারণ এবার ব্ল্যাক ভাইরাসটা সে নিজে। নীল এবার সোজা বাসায় গেল আর সবাইকে ডেকে জড়ো করলো। সেই দিন সবার সাথে আমার এক্স মালিহাও ছিল। মালিহাকে আমার বাসায় দেখে অবাক হলাম আর জিজ্ঞাসা করলাম, তুমি আমার বাসায় কি মনে করে? বাবা তখন বললেন, তোকে চাকরি দিতে এসেছে, সেদিন নাকি ইন্টারভিউ দিতে গিয়েছিলি। আমি বলি আঙ্কেল। কি বলবো মা, বলো। আমি নীলকে ভালোবাসি, বিয়ে করতে চাই। ওকে জব দিতে আসিনি, বিয়ের কথা বলতে এসেছি। আমি আমার বাবার সাথে কথা বলেছি, কিন্তু সে আসতে পারবে না, কাজের ব্যস্ততা আছে, তাই বেহাইয়ার মতো নিজেকে আসতে হলো, কারণ নীলকে অনেক ভালোবাসি। কিন্তু আমার ছেলে তো বেকার মা। থাকুক বেকার, আমার কোনো সমস্যা নেই। তোর ফালতু কথা শোনার ইচ্ছা নাই, মেয়েটি কি বলতে এসেছে বলুক। আজ বেকার বলে বাবা ভালোবাসার মানুষটির সামনেও কথা শুনিয়ে দিলেন। কিন্তু তারা জানে না, এখন তারা যা শুনবে তাতে করে স্বপ্ন মনে হবে তাদের কাছে। কেউ যখন আমার কথার গুরুত্ব বুঝলো না, তখন আমার কোমর থেকে পিস্তলটা বের করে টেবিলের উপর রাখলাম। প্রথমে ভাইয়া দেখে বলল, নীল, তোর কাছে এটা কি? তখন বাবা তাকিয়ে দেখে এটা পিস্তল। সবাই দেখে অবাক হয়ে যায়, আর বাবা বলতে থাকে, রাসেলের মা, তোমার ছেলে সন্ত্রাসী হয়ে গেছে আজকাল, সে কি করছে দেখো। তখন হাতে থাকা আইডি কার্ড টেবিলের উপর রাখি। ভাইয়া কার্ড দেখে বলে, এটা কি ভাইয়া? হাতে নিয়ে দেখে আমার আইডি কার্ড, পরে দেখে আমি সিআইডি। তুই সিআইডিতে জব করিস?
কথাটা শুনে বাবা আইডি কার্ড ভাইয়ের হাত থেকে নিয়ে দেখে বলল, নীল, তোর জব হলো কবে? আগে বলিসনি। আমার ছেলে তো বড় চাকরি করে, আর আমি জানি না কবে হলো চাকরি সিআইডিতে। 1 বছর আগে হয়েছে। আগে বলিসনি কেন? বলার নিষেধ ছিল। তাহলে চাকরি খুঁজতি কেন? ওটা আমার ডিউটি ছিল। আমি কিছু বলবো তার আগেই বাবা বললেন, আমি জানি এই ভাবে সবাইকে কেন ডাকলি। দেখ নীল, তুই বেকার বলে অনেক কথা বলেছি, আর কারণ হলো তুই কোনো একটা কাজ বা জব কর। নীল মুখে হাসি এনে, জানি বাবা তুমি কি বলবে, যা বলছো আমার ভালোর জন্যই বলছো, কিন্তু আজ এসব বলো না, খুশির দিনে। আচ্ছা ঠিক আছে। কিন্তু হঠাৎ মালিহা চলে যাচ্ছে। নীল পেছন পেছন গেল গেট পর্যন্ত, তারপর ডেকে বলল, চলে যাচ্ছ যে? তুমি এখন ভালো একটা জব করো, নিচে আমার চাইতে ভালো একটা মেয়ে বিয়ে করবে। আমি তো আর বিয়ে করতাম অন্য কাউকে, কিন্তু পাত্রী যখন নিজেই হাজির, বিয়ে না করে উপায় আছে? সত্যি বলছো নাকি মজা করছো? তোমার মজা মনে হচ্ছে? তাহলে জড়িয়ে ধরে একটা চুমু খাই এখানে। মালিহা তখন নীলকে জড়িয়ে ধরে, গল্পটা এখানেই শেষ। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।